চারুর মুখে নিজের সম্পর্কে এমন খবর হতবাক হয়ে গেল তরু। এইসব অদ্ভুত কথা চারুকে কি বলেছে? এই বৃহ পৃথিবীতে পুরুষ জিনের কি করার মতো কোনো কাজ নেই যে সে অযথা তরুর কাপড় খুলে ফেলতে চাইবে কেন? আশ্চর্য! তরুকে চুপ থাকতে দেখে কাঁদো কাঁদো কণ্ঠে অভিযোগ করলো চারু। তুই এই ভয় ভয় ব্যাপারটা সবার আগে আমাকে কেন বললি না বলতো? আমি কি তোকে মায়ের মতো আদর যত্ন করিনি? আজ বিয়ে হয়েছে বলে শ্বশুর বাড়ির সব, 2 দিন হয়নি বিয়ে হয়েছে, এখনই শাশুড়িকে মা বানিয়ে ফেলেছিস। হাঁচি মারলেও শাশুড়িকে বলতে হয়। মহিলা তো তোর চিন্তায় চিন্তায় হার্ট ফেল করে ফেলেছে। তরু হতাশে নিঃশ্বাস ফেল, উদাস কণ্ঠে বলল, হার্ট ফেল করে ফেলছে বলেই তো শাশুড়ি মাকে বলেছি। তুমি যদি হার্ট ফেল করতে তাহলে তোমাকেও বলতাম। তুমি হার্ট ফেল করার প্রস্তুতি নাও আপা। পরিবারের কেউ কাপড় খুলতে এলে আমি অবশ্য কাপড় খোলা স্থগিত রেখে তোমাকে টেলিফোন করব, জানাবো প্রক্রিয়া চলছে। তরুর উত্তরের হতভম্ব হয়ে গেল চারু। তার চেয়েও হতভম্ব হয়ে গেল যখন দেখলো তরুকে আর টেলিফোনে পাওয়া যাচ্ছে না। তরু তার ফোন কেটে দিয়েছে। চারুর ফোন কাটার মিনিট খানেক পরেই সাদিকুল সাহেব টেলিফোনে পেল তরু। সাদিকুল সাহেব লাইন পেয়ে গম্ভীর কণ্ঠে শুধালেন, তুমি নাকি আজকাল পুরুষ ভূত দেখছো? দুনিয়াতে এত কিছু থাকতে হঠাৎ তোমার পুরুষ ভূত দেখতেই হবে কেন? ভূত দেখে নাকি আবার চিল্লাচিল্লিও করছো? চিল্লাচিল্লি করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছ? তরু বলল, শুধু পুরুষ ভূত দেখছি ব্যাপারটা এমন নয় বাবা। আমি পুরুষের সাথে সাথে নারী ভূতও দেখছি। নারী ভূত সাদা শাড়ি পরে হাউমাউ করে কাঁদছে। পুরুষ ভূত কি করছে? নারী ভূতকে সান্ত্বনা দিচ্ছে? হ্যাঁ। তাহলে এখানে তোমার চিল্লাচিল্লির ঘটনাটা কি? এটা ওদের ভূত সমাজের অভ্যন্তরীণীয় ব্যাপার। তোমার কেন তাদের দেখে চিল্লাচিল্লি করে অজ্ঞান হয়ে যেতে হবে? অন্যের ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে ফেলায় তোমার তো আর লজ্জিত হওয়া উচিত। তরু দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠে একরাশ মন খারাপ ঢেলে বলল, নারী ভূতটা স্বয়ং মা ছিলেন বাবা। মাকে অন্য পুরুষ ভূতের সাথে দেখে আমি খুবই ব্যথিত হয়েছি। পুরুষ ভূতটা অত্যন্ত উগ্র। সে বোধহয় আমার প্রতি কিঞ্চিত বিরক্ত। ভূতেরা আবার বিরক্তিকর জিনিস পৃথিবীতে রাখে না, পৃথিবী থেকে সরিয়ে দিতে পছন্দ করে। একটা উগ্র ভূত বিরক্ত চোখে আমার পায়ে সুরসুরি দিচ্ছে, আর আমার মা ভূত হয়ে তার পাশে দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে। ব্যাপারটা ভয়ঙ্কর না? সাদিকুল সাহেব নিশ্চুপ হয়ে গেলেন। স্ত্রীর প্রসঙ্গে তিনি অত্যন্ত ব্যথিত বোধ করছেন। তরুর ধারণা ঠিক হলে সাদিকুল সাহেবের এই ব্যথিত বোধটা আগামী 1 সপ্তাহ চলবে। এই 1 সপ্তাহ তিনি কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। জায়নামাজে বসে কান্নাকাটি করবেন। সেই কান্নাকাটি হবে উচ্চস্বরে। তাকে দেখে মনে হবে তিনি যে কোনো সময় দেহত্যাগ করে ফেলতে পারেন। এক ফাঁকে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতির ব্যবস্থাও করে ফেলবেন। এই 1 সপ্তাহ তার আশেপাশের সকলকে দুঃখী দুঃখী মুখ নিয়ে ঘুরে বেড়াতে হবে। দুঃখ প্রকাশের মাধ্যম হিসেবে আমিষ খাওয়ার পরিত্যাগ করতে হবে। এই তো এত এত আয়োজনের পরেও শেষ পর্যন্ত তিনি দেহত্যাগ করবেন না। ঠিক 1 সপ্তাহ পর সুস্থ তবিয়তে অবস্থায় তরুকে টেলিফোন করে গম্ভীর কণ্ঠে ধমক দিবেন। তোমার জন্মদাতা পিতার এহেন দুঃখ সময়ে তুমি খিলখিল করে হেসেছ? ব্যাপার কি? দিন দিন মায়ের মতো ফাজিল হচ্ছ। তোমার মা ছিলেন। তরু তখন বসে বসে মার সমুদয় কাণ্ড জ্ঞানহীনতার গল্প শুনতে হবে। শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার গল্পগুলো শুনেও তরুকে অত্যন্ত আশ্চর্য হয়ে যাওয়ার নাটক করতে হবে। তরু দীর্ঘশ্বাস ফেলল। সাদিকুল সাহেব বিষণ্ণ কণ্ঠে বললেন, তোমার শাশুড়ি মা সকাল থেকে টেলিফোন করতে করতে অস্থির হয়ে যাচ্ছেন। তোমার শাশুড়ি মাও তোমার মায়ের মতো অস্থির স্বভাব। এসব অস্থির স্বভাব মহিলা আমার একদম পছন্দ নয়। ভদ্র মহিলা তোমাকে টেলিফোন করবেন, তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনবে। আমি তোমাদের 2 বোনকে তোমার মায়ের মতো ভালোবাসতে পারিনি। মেয়েদের বোধ হয় বড় হওয়ার জন্য একজন মায়ের দরকার হয়। তোমার একটা মা দরকার ছিল। মা নেই বলেই তুমি চূড়ান্ত বেয়াদব হয়েছ। আমি তোমার জন্য মায়ের সন্ধান করেছি। ভদ্রমহিলা তোমায় মায়ের মতো ভালোবাসবেন। আমার দায়িত্ব শেষ, তুমি ভালো থাকবে। সাদিকুল সাহেব শেষ কথাগুলো খুব ক্লান্ত শোনালো। তরুর চোখের কোণে জন জমলো। তরু কখনো কাঁদে না, মায়ের মৃত্যুদিনও সে কাঁদেনি, কিন্তু আজ তার কাঁদতে ইচ্ছে করছে। বাবাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হচ্ছে, আমি তোমার জন্য ভয় পাচ্ছি বাবা। তুমি প্লিজ সব সময়ের মতো গম্ভীর হয়ে কথা বলো। ক্লান্ত হয়ে যেও না। ক্লান্তি মানে সন্ধ্যা। আমি সন্ধ্যা চাই না। সাদিকুল সাহেব টেলিফোন রেখে দিলেন। তরু মোবাইল ফোন
কানে ঠায় বসে রইল। কান থেকে মোবাইল ফোন না নামতেই তৃতীয়বারের মতো বেজে উঠল। তরু প্রচন্ড বিরক্ত হয়ে ফোন ওঠালো, উদাস কণ্ঠে বলল, আপা, আর আপনি একই বাসা থেকে আলাদা আলাদা সময়ে ফোন করছেন কেন দুলাভাই? আপনারা না দুই দেহ এক প্রাণ? আপনাদের তো উচিত সব কাজ একসাথে করা। সজল দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার আপা অত্যন্ত সন্দেহপ্রবণ মহিলা। তার ধারণা আমি তার থেকে তোমাকে বেশি আদর করি। আমাদের বিয়ের পর তুমি তোমার আপার থেকে দূরে সরে গিয়েছো জাস্ট বিকজ অব মি। তরু হাই তুলে বলল। ব্যাপারটা তো মিথ্যে নয়। সজল চমকে উঠে বলল, বলছো কি? এসব শুনলে তোমার আপা আমাকে খুন করে ফেলবে তরু। তাই বলে সত্য বলবো না? আপনি তো বেশি বেশি আপার থেকে আমাকে বেশি ভালোবাসেন সজল ভাই। সজলের গলা শুকিয়ে গেছে, কণ্ঠ কাদো কাদো কণ্ঠে বলল, আমাকে সজল ভাই ডাকবে না তরু, কল মি দুলা ভাই। আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য টেলিফোন করেছি, আর তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এসব কিন্তু ঠিক না। তরু গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমায় এভাবে বলতে পারলেন সজল ভাই? আপনিই বলুন, আপা বেশি সুন্দর নাকি আমি? আপনি সত্যি কথা বলা মানুষ, অবশ্য সত্যি কথা বলবেন। তরু গম্ভীর কণ্ঠে বলল, ভূতফুত কিছু না। আমার তো আসলে আপনার কথা মনে পড়ছিল। আমি চাইছিলাম খবরটা শুনে আপনি আমাকে ফোন করেন। বুঝতে পারছেন? এটাকে বলে ভালোবাসা। আমি বোধহয় আপনার প্রেমে টেমে পড়ে যাচ্ছি। সজলের কণ্ঠ আবারও কাঁদো কাঁদো অবস্থায় নেমে এলো, বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি জানো আমি তোমাকে ছোট বোনের মতো ভালোবাসি। তুমি ছাড়া আমার কোনো বোন আছে? তারপরও এমন ফাজলামো কেন? কোনো মানেই হয় না। তোমার আপা হলো আরেক বোকা মহিলা। শুনলে তো মজা ফজা বুঝবে না, উল্টো ভয়ানক কোনো কাণ্ড বসে থাকবে। তুমি এমন অদ্ভুত কেন? তরু উত্তর না দিয়ে ফোন কেটে দিল। তার মেজাজ কিঞ্চিত পরিমাণ খারাপ। মাহবুব যে রাতের ঘটনাকে জাগ্রত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একেবারে আন্তর্জাতিক সংবাদ বানিয়ে ফেলেছে, ভাবতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এমন গরু মগজ নিয়ে কি করে পুলিশ অফিসার হলো এই ভদ্রলোক? আশ্চর্য। তরু ফোনটা বিছানায় ফেলে ঝুঁটি মুক্ত করলো দীর্ঘ চুলের রাশি। কৃষ্ণ কালো চুলের ভারে আধার হয়ে এলো বিছানার চাদর। তরু বিছানার পা ঝুলিয়ে দুই হাতের উপর গায়ের ভার ছেড়ে বসলো। রৌদ্র পোহানোর ঘুঘুর দিকে চেয়ে মিহি শীষ দিয়ে উঠল। কন্টিনের জানলা ভেদ করে যে এক টুকরো আকাশ দেখা যায়, সে আকাশের দিকে চেয়ে গুনগুন করলো। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধুপান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় একবার নয় বারবার প্রেমে পড়ে, সে হৃদয়ের শুক্লুটো হয় নিথুর মন ছড়ে। হও হুঁশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব, চোখের হাসিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা, পুড়ে যাবে সব সুখ। দুঃখের বিষয়, তরু হুঁশিয়ার হতে পারেনি। মনির দুয়ারে নজর রাখার আগেই সকল হুঁশিয়ারি ভেঙে চুরে দিয়েছে মাহবুব, পুড়িয়ে ফেলেছে তরুর সকল সুখ। মাহবুব নিজেও বুঝতে পারছে না তরু তার প্রেমে পাগল হয়ে গিয়েছে। তারপরও তরুর সাথে জঘন্য এক খেলা খেলছে। এই খেলার শেষ কোথায় তরু জানে না, শুধু জানে মাহবুব নামক অদেখা অপরিচিত ছেলেটির জন্য বুকের ভেতর যে দলা বাঁধা কান্না জমে উঠেছে। এই কান্না কখনো শেষ হবে না। এই দুঃখ দুঃখ সুখটা তার আজীবন। ইস, কি অসহ্য যন্ত্রণা। ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু গো, ও বন্ধু ছুঁয়ো না মোর গায়, কাঁচা মনে আমার আগুন লাইগা যায়। তরু রহস্য করে হাসলো। এবার গরু মাহবুবের আগুন লাগার পালা। এই যে তরু না দেখে এমন পাগল হলো, অসহ্য প্রেমের যন্ত্রণা পেল। এর শাস্তি না দিয়ে তরুর স্বস্তি নেই। মাহবুবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় না করে স্বস্তি নেই। তরু সুর তুড়ে গাইল। নেই নেই নেই। তরুর ভাবনার মাঝে টেলিফোন বাজলো। চৈতের রোদ এবার অসহ্য হয়ে উঠেছে তরুর গায়ে। সে বিছানা থেকে উঠে গেল, জানালাটা বন্ধ করে চট করেই ভীষণ ভদ্র মেয়ে বনে গেল। ফোন তুলে অন্তত নরম কণ্ঠে সালাম দিল। ওপাশ থেকে শাশুড়ি মা অস্থির কণ্ঠে বললেন, তুমি নাকি রাতে কি সব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো মা? দেখো দেখি কি অবস্থা। তোমার আম্মা বেঁচে নেই। আমার উচিত ছিল না ব্যাপারটা খেয়াল রাখা? নতুন বউ কি অমন একা থাকতে আছে? খারাপ জিনিসের নজর তো পড়বেই।
মাহবুব যখন আমাকে বলল তরু হলে একা রাতে দুঃস্বপ্ন দেখে খুব ভয় পেয়েছে, আমার তো কলিজায় পানি নাই। আমি সৌরভকে পাঠাচ্ছি, তোমার বাবার সাথে কথা হয়েছে, তুমি কিছুদিনের জন্য আমাদের বাসায় এসে থাকো। আমি মসজিদের হুজুরের থেকে একটা তাবিজ আনার ব্যবস্থা করছি। তাবিজটা থাকলে দেখবে আর বদ নজর লাগবে না। তরু দ্বিধাদ্বন্দ্ব কণ্ঠে বলল। কিন্তু মা, এখনই আপনাদের বাসায় কিভাবে? শাশুড়ি মা ধমক দিয়ে বললেন। বিয়ে শাদী তো হয়ে গিয়েছে, এখন আবার এখন তখন কি অনুষ্ঠান পরেও করা যাবে। তুমি আসো তো। তরু দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়ি থেকে নরম কণ্ঠের বিদায় নিতেই দিনের পঞ্চম ফোনটা এলো। সৌরভ ফোন দিয়েছে। তরু দীর্ঘশ্বাস ফেলে ফোন তুলল। এত বছরের নিয়ম ভেঙে চুরে তার আবারও মন খারাপ হয়ে যাচ্ছে। এই যে পুরো গোষ্ঠীর মানুষ তাকে ফোন দিতে দিতে বিরক্ত করে ফেলছে। কই, মাহবুব তো একবারও টেলিফোন করলো না। সে যদি একটিবারও ফোন দিয়ে বলতো। তোমার চিন্তায় চিন্তায় তো আমি অলমোস্ট মারা যাচ্ছিলাম তরু। তোমার এখন কেমন লাগছে? তরুর নিশ্চিত তখন সুখ হতো। কতটা সুখ? হয়তো আকাশ পেরিয়ে শূন্যতা সমান সুখ। তরু নিষ্প্রাণ কণ্ঠে বলল। কি অবস্থা ছোটে সুলতান, জীবন সুন্দর? সৌরভ ফিসফিস করে বলল। ভাবি, তুমি নাকি কি সব ভূত টুতের পাল্লায় পড়েছো? এই ভূত কি তোমার প্রেমে টেমে পড়েছে নাকি? তরু বলল। বুঝতে পারছি না। আমার তোমাকে নিয়ে দুর্দান্ত একটা পরিকল্পনা আছে ভাবি। ভূতরা তোমার প্রেমে পড়ে থাকলে পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা হয়। তরু শুধালো। কিরকম পরিকল্পনা? সৌরভ উচ্ছিত কণ্ঠে বলল। তোমাকে ভূত ধরার কথা শুনে আমি চিন্তা করেছি একটা ভূত শিকার করব। আমি একটা বই পড়ে ভূত হাজির করাও শিখে ফেলেছি। ভূত হাজির করতে কিছু জিনিস লাগবে। তুমি ঘটনার সত্য কিনা বললে আমি মায়ের ব্যাগ থেকে শখানেক টাকা হাওয়া করে দিব। তোমাকে নিয়ে ফেরার সময় কয়েক ধরনের মোমবাতি কিনতে হবে আর একটা লোহার আংটি। ভূত শিকার করা হবে রাত 12টা থেকে 2টার মাঝে। তুমি হবে টোপ, মাছ মারতে যেমন টোপ লাগে সেরকম। আমি খুবই এক্সাইটেড ভাবি। ভূত হাজির করে লাভ কি হবে? অনেক লাভ হবে। ভূতটাকে আমরা আংটিতে বন্দি করে রাখবো আর যখন যখন ইচ্ছে হবে আমাদের ইচ্ছে পূরণ করতে বলবো। জিনেদের ইচ্ছে পূরণের ক্ষমতা আছে, জানো না? তরু গম্ভীর কণ্ঠ হয়ে বলল। মায়ের ব্যাগ থেকে টাকা হাওয়া করতে হবে না, তোমার যা লাগবে আমি কিনে দেব, কিন্তু তার আগে একটা শর্ত আছে। সৌরভ বলল। কীরকম শর্ত? ভূতকে বশ করে তুমি যে ইচ্ছে পূরণ করতে চাও তার মাঝে একটা এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইচ্ছা হবে মাহবুবুর হাসান নীরবকে এক আছাড় দিয়ে পাগল ছাগল বানিয়ে ফেলা। এই লোককে পাগল বানিয়ে আমার সামনে বসিয়ে রাখাই আমার প্রধান উদ্দেশ্য। হঠাৎ পেয়ে যাওয়া শ্বশুরবাড়ি তরুর পছন্দ হয়েছে। বুক সমান দেওয়াল ঘেরা একতলা বাড়িটা ছিমছাম সফেদ রঙা দেওয়াল বেয়ে উঠে গিয়েছে বাগান বিলাসের শাখা। স্টিলের গেট পেরিয়ে খোয়া বিছানো সরু পথ। বাড়ির সামনে অনেকটা জায়গা নিয়ে আঙিনা সীমানা, ঘিরে বড় বড় ফল গাছ, নারকেল গাছের ছায়া। চৈতের বিকেলে ঘণ্টাখানেক আগেই সন্ধ্যা ডেকে আনার দায়িত্বে বদ্ধপরিকর তারা। থেকে থেকে পাখি ডাকে, কান খাড়া করলে শোনা যায় জোনাকি পোকার মিহিরব, মুক্ত বিহঙ্গ রাত পোকার মিহি কলরব। আর ছায়া ছায়া সন্ধ্যাতে চারপাশটায় ভাসে কেউ নেই গন্ধ। রোদ নেই, ক্লান্তি নেই, দুঃখ নেই। আঙ্গিনার উপর ঝরা পাতার অবশিষ্ট টুকরো পর্যন্ত নেই। বাড়ির গিন্নি যেন নারকেল শলার ঝাড়ুতে ঝেঁটিয়ে বিদায় করেছে সকল অকলঙ্ক, অশান্তি, অপরিষ্কার। তরুকে যে ঘরটাতে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরটা মাহবুবের। মধ্যবর্তী পরিবারের শোভার ঘর যেমন হয় সেরকমই ছিমছাম সাধারণ একটি ঘর। পরিষ্কার পরিচ্ছন্নের অতিসর্জিত ছাড়াও কোথাও কোনো অতিশর্য নেই। তবুও চারপাশে ঝিম ধরা শান্তি শান্তি ভাব। বাড়ির গিন্নি যে বাড়িটাকে কত যত্নে আগলে রেখেছেন সে সুবাস ছুটে বেড়াচ্ছে বাড়ির প্রতিটি ঘর, প্রতিটি আঙিনায়। তরু যে নিঃশ্বাস নিচ্ছে সে শীতল হাওয়া। তরু শাশুর বাড়ি এসে গোধূলি শেষ আর সন্ধ্যা শুরুর মাঝে চিত্র বিষণ্ণ হয়ে থাকা অভিশপ্ত সময়টুকুতে শাশুড়ি মায়ের সাথে সন্ধ্যার চা খেতে বসে শুনতে হয়েছে শ্বশুরের শারীরিক কষ্টের কথা, অসুস্থতার কথা, যাবতীয় সংসারের কথা। যেন তরুই এই সংসারের পরবর্তী হর্তাকর্তা। সবরকে 2
তিনটে চাপাত ঘাত দিয়ে পড়তে বসানো দৃশ্যটা দেখে বড় আনন্দ হয়েছে তরুর। মনে পেরেছে বহুকাল আগে তাদেরও একটা ঘর ছিল, সত্যিকারের ঘর, যে ঘরে একটা মা ছিল। সন্ধ্যা নামতেই উচ্চকণ্ঠে পড়তে বসার তাড়া ছিল। অফিস ফিরতি বাবার সাইকেলের টুংটাং ধ্বনি ছিল। বহু বছর হলো তাওরুদের আর ঘর নেই। তার দেওয়ালে ঢাকা চকচকে বাড়ি আছে, কিন্তু সত্যিকারের ঘর নেই। সন্ধ্যা মিলিয়ে রাত নামতেই তরুর হাতে মিলল অফুরন্ত অবসর। শাশুড়ি মা রান্নাবান্নার কাজ সমাধার করে শ্বশুরের পাশে গিয়ে বসেছেন। দুই ঘর ওপাশ থেকে সরবের উচ্চস্বরে পড়ার আওয়াজ আসছে। একটা ঝিম ধরা রাত পোকার রবও আসছে থেকে থেকে। তরু বারান্দার দরজাটা খুলে দিয়ে সন্ধ্যার রঙা আকাশ দেখছে। বিষণ্ণ লাগছে মন, কোথায় যেন ফাঁকা ফাঁকা নিশার অনুভব। সেই নিশার অনুভবে জীবনের কালি দিয়ে লেখা কেবল মাহবুবের নাম, অথচ মাহবুবের দেখা নেই। এখানে আসতেই শাশুড়ি মা হাত ধরে বলেছেন, এই ঘরটা তরুর, এই সংসারটা তরুর, এই সংসারের মানুষগুলো তরুর। তবে কি মাহবুবও তরুর? সত্যিই কি তাই? তরু আশেপাশে তাকায়। ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটা রহস্যের নাকি তাচ্ছিল্যের বোঝা যায় না। সন্ধ্যার বাতাসে ভাসে কেবল তার মিহি সুমিষ্ট সুর। তরু গায়, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি সেই মনের দুঃখ কারে কই। তরু বারান্দার দরজাটা ভিজিয়ে দিয়ে ঘরের ভেতর এসে দাঁড়ালো। ঠোঁটের কোণে অতি মানবীয় হাসিটা বিস্তারিত হলো। গানের ছন্দ হয়ে এলো আরো চাপা, আরো মিহি। সারা ঘর জুড়ে মিহি গুঞ্জনের রব ছড়িয়ে মাহবুবের ঘরের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তরু। আলমারি খুলে থরথরে সাজিয়ে রাখা মাহবুবের শার্টগুলো ছুঁয়ে দিল আঙ্গুলের ডগায়। সাজানো শার্টের বহর দেখে বোঝা গেল মাহবুবের সাদা রং পছন্দ, অথচ সাদা তরুর দু চোখের বিষ। স্কুলের ড্রেস সাদা রং ছিল বিধায় কতদিন স্কুলে যায়নি তরু। পুরো আলমারি খুঁজে খুঁজে হালকা মিষ্টি রঙের একটা শার্ট পছন্দ হলো। নিজের পরনের জামা খুলে মাহবুবের শার্ট পরতেই নাকের কাছে এসে ধাক্কা লাগলো অচেনা অথচ স্নিগ্ধ এক সুগন্ধের বাতাস। তরু শার্টের কলার টেনে শুকলো, সাথে সাথেই সারা গায়ে বয়ে গেল অদ্ভুত এক শিহরণ। কৃত্রিম সুগন্ধের সাথে মাহবুবের গায়ে নিজস্ব গন্ধটাও লেপ্টে আছে শার্টের গায়ে। শার্টটা মাহবুব সপ্তাহে দুগিয়ের মাঝে পড়েছিল নিশ্চিত। গায়ের শার্ট গলিয়ে ব্যাগ থেকে জিন্সের একটা লম্বা স্কার্ট বের করে পরলো তরু। রাতের আধারের মতো ঘন অন্ধকার চুলগুলো চুরো করে খোপা বাঁধলো মাথায়। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে অনেকটা সময় নিয়ে দেখে ঠোঁটে ঘষলো টকটকে লাল লিপস্টিক। আলমারির প্রত্যেকটা সাদা শার্ট আর টি শার্টের গলারের সময় নিয়ে বসালো স্বচ্ছ চুমুর দাগ। শার্টের সাদা জমিনে টকটকে লাল ঠোঁট জোড়ার ছাপ পড়তেই ঠোঁট গোল করে শীষ বাজাতে লাগলো তরু। হ্যাঁ গরু মাহবুব, এবার বুঝবে তুমি পৌপালার জ্বালা 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 জ্বালা। একা ছিলাম ভালো, ছিল না তো জ্বালা, তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা। তুমি আমার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া গেলেও সমস্যা নেই, ভুলিয়া যাওয়ার রোগ ভালো করিবার অজস্র পদ্ধতি তরুর জানা। এই পদ্ধতি ব্যবহারের আগে চলবে গরু মাহবুবের কঠিন পরীক্ষা। এই যে তরুকে এত অপেক্ষা করালো, কঠিন পরীক্ষা না নিয়ে তো তরু তাকে ক্ষমা করবেন না। না না না, তরু সিদ্ধান্ত নিয়েছে যে কয়েকদিনই ঘরে থাকবে। প্রতিদিন মাহবুবের ঘরের একটি জিনিস নিজের ছাপ ফেলে যাবে। মাহবুব যখন ফিরবে তখন চারপাশে পাবে কেবল তরু গন্ধ। শার্টে তরু, টি শার্টের কলারে তরু, ওয়াশরুমে তরু, ড্রেসিং টেবিলের আয়নায় তরু, বিছানায় চাদর কুশন সব জায়গায় কেবল তরু মৃদু মৃদু শীষ বাজায়। আনন্দের টলমলে মনে গা এলিয়ে দেয় বিছানায়। মাহবুবের শার্ট থেকে ভেসে আসা দম বন্ধকর পুরুষালী সুবাস তরু বুঝতে পারে। সেই সুবাসের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তরুর নিজস্ব রমণীয় সুবাস। মাহবুব যখন ফিরবে, বন্ধ করে বেখেয়ালি আবারও এই শার্টটা পরবে, তখন কি পাবে এই মিশ্র সুবাস? তারও কি গা কাঁপবে? শিহরণ হবে ঠিকই তরুর মতো। ইস, তরু যে জানতে ইচ্ছে হয়
গভীর ঘুমের মাঝে কারো ফিস ফিস আওয়াজে ঘুম ছুটে গেল তরুণ। আচমকা চোখ মিলে কিছুক্ষণ স্থির চেয়ে রইল ছাদের দিকে। গায়ের শার্টটা চিটচিটে করছে ঘামে। তরু কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে বোঝার চেষ্টা করলো সে ঠিক কোথায় আছে। তারপর প্রশ্ন জাগলো, কে অমন অধৈর্য হয়ে ডাকছে তাকে। তরু বিছানায় উঠে বসলো। ঘরের আলো জ্বলছে। আলোয় ঝলমল ঘরে কোথাও কেউ নেই, অথচ তরু স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ তাকে ডাকছে। ঠিক পুরুষালী কণ্ঠ নয়, কেমন একটা মিহি নরম সুর। কোথা থেকে আসছে সেই ডাক? তরু কান খাড়া করতে বসার ঘরের দেওয়ালে ঘড়িটা পেন্ডুলাম দুরিয়ে টুংটাং শব্দ তুলল। জানালো 12টা বাজে। আচমকা এমন জোরালো শব্দে চমকে উঠল তরু। ওই তো আবার ডাকলো। তরু কান পাতে জানালার পাটায় মৃদু করাঘাত পড়ে। এবার তরু বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বুকের ভেতর খানিক দ্বিধা থাকলেও একটানে খুলে ফেললো জানালা। বাহিরের গাঢ় অন্ধকারের উপর থেকে একটা মাথা উল্টো হয়ে ঝুলে থাকতে দেখে আটকে উঠল। চাপা আর্তনাদ করে এক পা পিছিয়ে যেতেই কথা বলে সে উল্টো মাথা। ভাবি, ভাবি, আমি সৌরভ, এই দেখো। নিজের মুখে টর্চের আলো ফেলে দাঁত বের করে হাসলো সৌরভ। সগর্বে বলল, ভয় পেয়েছো? সেদিন দুঃস্বপ্ন দেখার পর থেকে অদৃশ্য এক ভয় তাড়া করছে তরুর ভিতরে। সে ভয়ে ধুকবুক করছে বুক। তারপরও সহজ কণ্ঠে বলল, তুমি ওখানে কি করছো? এত রাতে জানলার উপর কি কাজ? চুরি টুরি করতে চাও নাকি ভাইয়ার রুমে? করলে চলে আসো। আমাকে 50% শেয়ার দিলে আমি তোমার সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি। সৌরভ হাসলো। ধুর, পুলিশের ঘরে চুরি করে মরবো নাকি? ভাই আছে বুদ্ধি, ঢাকায় বসে থেকেই অর্ডার দিয়ে দিবে। এই সরবকে ধর। তবে তুমি বাদুড়ের মতো ঝুলছো কেন? আমি ছাদ দিয়ে নেমেছি যে তাই। এত রাতে বাড়ির ভেতর দিয়ে তোমার দরজায় নক করলে মা আমাকে মেরে একদম হাড়গোড় ভেঙে দেবে। আম্মু ঘুমানোর আগে চেক দিয়ে গিয়েছে, দেখেছো আমি ঘুমাচ্ছি। কিন্তু তুমি ঘুমাচ্ছে না, আমার জানলায় এসে ঝুলে আছো। সৌরভ মাথা নাড়ল। তরু শুধালো, এসব ঝুলাঝুলির ব্যাপারটা কি? আজ না আমাদের জিন ধরার কথা? তুমি এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো ভাবি? তরুর মনে পড়ল শ্বশুরবাড়ি আসার পথে সৌরভকে নিয়ে সাদা কালো লাল রঙের মোম, একটা আয়না, কালো লিপস্টিক আর একটা লোহার আংটি কিনিয়েছিল তরু। এই সবই জিন শিকারের সমাগম। তরু গম্ভীর হয়ে বলল, নিজে জিন ধরার টোপ হয়ে নিজেই পুরো ব্যাপারটা ভুলে যাওয়া খুব অপরাধ হয়েছে সৌরভ। আমি দুঃখিত। এখন বলো আমায় কি করতে হবে? লাল টুকটুকে শাড়ি পরে ছাদে আসবো? দেখা গেল আমাকে দেখে জিন এমনিতেই বেহুশ হয়ে পড়ে গেল, তাহলে আর লাল নীল হলুদ মোমবাতি জ্বালানোর প্রয়োজনই পড়লো না। সৌরভ বলল, ওসব লাগবে না, তুমি যেমন আছো তেমনই আসো। আমি কঠিন সব দোয়া শিখে রেখেছি। জিন আংটিতে বন্দি হতে হওয়া বাধ্য। তরুও স্বীকার করলো, অবশ্যই জিন আংটিতে বন্দী হতে বাধ্য। এমন একটা কঠিন দেওয়া পড়ার পরেও জিন বন্দী হবে না, তা তো হতে পারে না। সৌরভ তরুকে বারবার করে সাবধান করে দিল। ঘরের আলো নিভিয়ে রেখে আসো, আম্মু যেন কিছুতেই টের না পায়। শার্টের উপর ভারী একটা ওড়না জড়িয়ে সৌরভের কথা মতো খুব সাবধানে ছাদে উঠে এলো তরু। ছাদে তখন ঠান্ডা হাওয়া বইছে, চারপাশটায় দারুণ চাঁদের আলো। সব ছাদের মাঝ বরাবর দুটো আসন পেতেছে। তরু একটি আসনে গিয়ে বসলো। সৌরভ খুব গম্ভীর গম্ভীর মুখে মোমগুলো 6 ইঞ্চি অন্তর অন্তর সাদা লাল কালো এভাবে সোজা লাইনে করে দাঁড় করালো। তারপর গম্ভীর আদেশের সুরে বলল, আল্লাহ সাহফেম শোয়ে কামিউর। তরু খুব আগ্রহ নিয়ে চেয়ে আছে। সব থমথমি মুখে মোমবাতিগুলো ধরালো। কালো লিপস্টিক দিয়ে আয়নার কেন্দ্র পরিষ্কারভাবে লিখলো, আলী আল্লাহ হালাম চিন্নি। আয়না লেখা শেষ হতেই মুখ তুলে তরুর দিকে চাইলো। কণ্ঠ নামিয়ে ফিসফিসিয়ে বলল, এই ভাবি, পুরুষ জিন ধরবো নাকি মহিলা জিন? 2 ধরনের জিন ধরার 2 রকম নিয়ম। তরু তার থেকেও ফিসফিস করে বলল, আমাকে টোপ বানালে তো পুরুষ জিনই ধরতে হবে। নারী জিনের আমাকে দেখে মুগ্ধ হয়ে কি কাজ? সে মুগ্ধ হবে তোমাকে দেখে। তবু তুমি চাইলে নারী ভূত ডাকতে পারো। আমার তো বর আছে, তোমার নেই। অবসরে একটু প্রেম টেম করলে মহিলা ভূতের সাথে। সব লজ্জায় লাল হয়ে বলল, যা, আমি কেন ভূতের সাথে প্রেম করতে যাব অযথা? তার থেকে বরং পুরুষ জিন ডাকি, পুরুষ জিনের শক্তি বেশি। তরু হেসে সম্মতি জানানো। সৌরভ এবার আয়নার লিখলো মুসজানা, পরপর লিখলো
শ্যামলা আর আমানি ক্লোসুন আন্টি। তারপর তরুর দিকে চেয়ে ফিসফিসিয়ে বলল। ভাবি, চোখ বন্ধ করো, এক্ষুনি জিন আসবে। তরু বলল। সে কি, চোখ বন্ধ করে ফেলতে হবে? চোখ মেলে রাখা যাবে না? চোখ বন্ধ করলে জিন দেখব কি করে? আমি জিনের দিকে তাকালে কি জিন লজ্জা পাবে সরব? সরব বলল। পেতেও পারে, প্রেমে পড়লে তো মানুষ লজ্জা পায়। আর এ তো জিন, জিন হয়ে মানুষের প্রেমে পড়েছে, নিজস্ব কমিউনিটি থেকে বেরিয়ে এসেছে, লজ্জা পাওয়া উচিত না। তরু হেসে ফেলল, চোখ বন্ধ করে বলল। বেশ, জিন মহাশয় নিশ্চিন্তে মানুষের প্রেমে পড়তে পারে, আমরা তাকে লজ্জায় ফেলবো না। সরবও হাসল, চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে আদেশ করল। আমি আশা করছি আপনি এই আংটিতে বাঁধা হবেন। আপনাকে আমার কিছু জীবনী শক্তির বিনিময়ে আমরণ সেবা দেওয়ার অনুরোধ করছি, আসুন। নিস্তব্ধ রাতে সরব গমগমে কণ্ঠে আসুন বলতেই দরজায় কলিং বেলের তীক্ষ্ণ আওয়াজ হলো। সাথে সাথে চমকে চোখ মেলে তাকালো সরব। তরু ভীত চোখে একে অপরের দিকে চাইলো। বাতাসের দাপটে নিভে যাওয়া মোমবাতির দিকে চেয়ে বিড়বিড় করে বলল সরব। আমরা তো জিনকে আংটিতে বন্দি হতে বলেছিলাম, জিন আংটিতে না ঢুকে কলিং বেল বাজিয়ে আসছে কেন ভাবি? আশ্চর্য। সবের কথার মাঝে আবারও কলিং বেল বাজলো। মধ্যরাতের নিস্তব্ধতাকে চিরে ফানাফান করে দিল সে আওয়াজ। সব ঢোক গিলল। তরুও চোখ পিটপিট করে চেয়ে আছে ছাদের দরজার দিকে। কেমন একটা ভয় ভয় হাওয়া লাগছে দুজনের মনে। অবস্থা এমন, একজন একটু বললে চেঁচিয়ে উঠে ছুটে দিবে দুজন। তরু আর সরব একে অপর দিকে চাইলো, তারপর একবার আশেপাশে গগন ফাটিয়ে চিৎকার দিয়ে ধূপ ধূপ করে নেমে গেল নিচে নেমে বসার ঘরের দরজার অভিমুখে অন্ধকারে কান খাড়া করে দাঁড়ালো দুজন। সরব তরুর বুক কাঁপিয়ে দিয়ে আবারও 1-2বার ঘন্টা বাজলো। সরব ফিসফিসিয়ে বলল। জিনকে বিদায় করার মন্ত্র তো জানি না, দরজার বাইরে যদি সত্য সত্য জিন হয় তখন কি করব? তরু বলল। আমরা তাকে বলবো আমরা আপনাকে চিনি না, রং অ্যাড্রেস, রং নাম্বার। তরু সরব ফের ফিসফিসানের মাঝে সবার ঘরের মধ্যে থেকে বেরিয়ে এলেন তরুর শাশুড়ি মা। চুলের খোপা শক্ত করে বাঁধতে বাঁধতে দরজার দিকে এগোলেন। দরজাটা খুলে সরে দাঁড়াতেই ভেতরে প্রবেশ করলো তরু সরবের জিন মহাশয়। লম্বা চওড়া ছিপছিপে শরীর নিয়ে বসার ঘরের মাঝে এসেই দাঁড়াতে সরব অবাক হয়ে জিনের পরিচয় দিল। আরে এটা তো ভাইয়া। জিন মহাশয়ের পরিচয় পেয়ে তরুর মাঝে বিশেষ কোনো ভাবাবেগ দেখা গেল না। তবে হৃদয়ের ভেতর যে ভূমিকম্পের সূচনা হয়েছিল তা ধীরে ধীরে রিখটার স্কেলের অঙ্ক পেরিয়ে অসীমে গিয়ে স্থির হলো। গায়ে ভর করলো জ্বলন্ত উনুনের ন্যায় অস্থিরতা। তরু দেওয়ালে একপাশে গায়ে ভর করলো জ্বলন্ত উনুনের ন্যায় অস্থিরতা। তরু দেওয়ালের একপাশে অন্ধকার থেকে ঘাড় কাত করে বসার ঘরে উকি দিল। সাথে সাথেই চুড়ো খোপা চুল এলিয়ে পড়লো ভারী কেশের মেলা। সাদা শার্টের আর কালো প্যান্টের গায়ে জড়িয়ে একেবারে ভদ্র বাবু সেজে থাকা জিন মহাশয় তখন সোফায় বসে জুতোর ফিতা খুলছেন। তরুর ভারী কেশ পতনের মিহি শব্দেই কে জানে ফিতে খুলতে খুলতেই আলগোছে চোখ তুলে সিঁড়ির নিচের অন্ধকারে চাইল। মেঝয় লুটুপুটু খাওয়া চুলের দিকে নজর স্থির রেখে ধীরে ধীরে তরুর মুখের ওপর দৃষ্টি করলেন। একদম অপরিচিত সময় অপরিচিত দুটো মানুষের চোখে চোখ পড়ল। অপরিচিত সুতোয় দূরত্বটা অসীম হলেও সম্পর্কের সুতোয় সব থেকে কাছের মানুষ দুটো প্রথমবারের মতো একে অপরকে দেখলো। উপন্যাসের পাতার মতো হাওয়ায় থমকে গেল না, ফুলের বর্ষণ হলো না, কেবল তরু জানলো তার নিঃশ্বাস আটকে গেল। খুব সাধারণ একজোড়া চোখের নজর হৃদয় অদ্ভুত এক দোল দিয়ে গেল। এই মানুষটা তার একান্ত নিজস্ব। তরুর মান অপমান লজ্জা আড়াল করার দায় কেবলই পুরুষটির। তার পুরুষ, তার একার অধিকার। ইস, কি আশ্চর্য অনুভূতি! অথচ মাহবুবের মাঝে কোনো হেলদোল নেই। এই যে তার প্রতিমার মতো সুন্দরী বউ দেওয়ালের একপাশ থেকে অধীর চোখে তাকে দেখছে, তাতে সে মুহূর্তের জন্য চমকালো না। এক নজর চেয়ে চোখ ফিরিয়ে নিল, দ্বিতীয়বারের মতো তাকালো না। যেন তরুর মতো সুন্দরী রমণী সে হামেশাই দেখেছে। তরু এই বাড়ির আনাচে কোনাচে ঘুরে বেড়াবে, রাত 12টার বরের শার্ট গায়ে জড়িয়ে ছাদে বসে জিন হাজির করবে, এইসব খুবই নিত্য নৈমিত্তিক বিষয়।
এতে চমকে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই। তরু ভ্রু কুঁচকে ফেললো। এই গরু মাহবুব তো শ্যাওলের থেকেও দ্রুত। তরুর সাথে বেশ আয়োজন করে খেলায় নেমেছে, বদতমিজ। মাহবুব তরুর তীক্ষ্ণ দৃষ্টি খেয়াল করলো না, হালকা কণ্ঠে শুধালো। তরু কোথায় মা? ঘুমিয়ে পড়েছে? তরুর প্রচন্ড মেজাজ খারাপ হলো। এই প্রথম তার ঠোঁটে হাসি গায়েব হয়ে গেল। মাহবুবের সাথে বিয়ে হওয়ার পর থেকে তার সবকিছু উল্টাপাল্টা হচ্ছে। এই যেমন তরু জানে সে চমকে দেওয়ার মতো সুন্দর, যে কোনো পুরুষকে ক্ষণে ক্ষণে চমকে দেওয়ার ক্ষমতা তরুর আছে। মাহবুবের চোখে সেই পরিচিত চমক দেখবে বলেই নিজেকে আড়াল করার বিন্দুমাত্র প্রচেষ্টা করেনি তরু। অথচ মাহবুব চমকালো না। মাহবুব যদি চমকে গিয়ে মিনিট খানেক দৃষ্টি ফেরাতে ভুলে যেত, তবে কি এমন ক্ষতি হতো? তরুর খুব অভিমান হলো। অভিমানে থমথমে হয়ে গেল মুখ। শাশুড়ি মা চোখে মুখে সহজ মায়া নিয়ে বললেন। তরু তো সেই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গিয়েছে, শরীরটা বোধহয় ভালো নেই, খেতে ডেকেছিলাম ওঠেনি। তা তো জানি না তুই আসবি। মাহবুব কিছু বলল না, জুতো জোড়ো খুলে পাশে গুছিয়ে রেখে বলল। আর সরবও ঘুমিয়েছে নাকি? হ্যাঁ, ও তো 10টা বাজতেই বই খাতা গুছিয়ে ঘুম। তার নাকি ঘুমিয়ে পড়াটা খুব দরকার। আজ থেকে ভোরে রাতে উঠে পড়তে বসবে। বেশি রাত থেকে জেগেই নাকি তার মাথা আউলে গিয়েছে, অঙ্ক মনে থাকে না। মাহবুব ভ্রু কুঁচকে ফেলল, মাথা ঝাঁকিয়ে বলল। বাহ, সরব তো দেখি খুব ভদ্র হয়ে গিয়েছে আজকাল। বড় ভাইয়ের এমন মন্তব্যে মুখ ফ্যাকাশে হয়ে গেল সরবের। ভাইয়ের যে ঘরে ঢুকেই তাকে ভাবির পেছনে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে ফেলেছে, তা সরব জানে। সব জেনে শুনে ভাইয়া এমন ঠান্ডা ব্যবহার করছেন। হঠাৎ এত ঠান্ডা ব্যবহারের পেছনে নিশ্চিত গভীর কোনো তপ্তপ্ত আছে। সরবের কপালের লিখন অনুযায়ী নিশ্চিত গভীর কোনো মায়ের আছে। সরবের গলা শুকিয়ে গেল, বিরস কণ্ঠে বলল। কালকে হেব্বি একটা ঢলা খেতে চলেছি ভাবি, আমাকে অভিনন্দন জানাও। তরু চোখ মুখ গম্ভীর করে অভিনন্দন জানালো। সরব ফিসফিস করে বলল। ভাবি, আমি ভাবছি ভোর হতেই ঘর বাড়ি ছেড়ে চলে যাব ময়মনসিং থেকে বেরিয়ে পঞ্চগড় থেকে বর্ডার পার হয়ে একেবারে হিমালয়ে। এখানে কোনো শান্তি নেই, সবাই এই এক অঙ্ক বই নিয়েই পড়ে আছে। যেখানে একটা জিন বন্দি করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, সেখানে কেন এত বাড়াবাড়ি? পুরো গম্ভীর মুখে মাথা নাড়ল। সেও বুঝতে পারছে না কেন এত বাড়াবাড়ি। বাবা বিয়ে করতে বলেছে, বিয়ে করেছে, বাস ফিনিশ। পৃথিবীর যে কোনো হাতাগাথা তার স্বামী হতে পারত, তরুর কোনো আপত্তি ছিল না। সেখানে কেন তার বরকে এত চালাক চতুর হতে হলো? তরুর থেকেও বেশি চালাক চতুর। আর তরুরই বা কেন এই 2 দিনের মাথায় বরের প্রেমে পড়ে হাড়গোড় মটকে ফেলতে হলো? তাও আবার একেবারে কোলে উঠে বসতে চাওয়ার মতো প্রেম। অসহ্য। তরু গুনগুন করে গাইল। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা। মাহবুবকে উঠে দাঁড়াতে দেখেই তরু সরবের ফিসফিসানি বন্ধ হয়ে গেল। সরব ভীত হয়ে তরুর আঁচল চেপে দাঁড়িয়ে রইল। মাহবুব অবশ্য সেদিকে আর চাইল না, মাকে উদ্দেশ্য করে বলল। তুমি গিয়ে শুয়ে পড়ো মা, আমি তরুকে ডাকছি, ও আমাকে খাবার দিয়ে দিবে। ওকে আবার ডাকবি? মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমাক না। মাহবুব হাসলো। একদিন একটু কম ঘুমালে কিছু হবে না মা? মাহবুব নিজের ঘরে অদৃশ্য হয়ে যেতেই সোজা হয়ে দাঁড়ালো সরল। একটু উকি ঝুঁকি দিয়ে বিস্ফোরণ নিয়ে বলল। ভাইয়া যে আজ আমাকে একটা ধমকও দিল না, আমুর কাছে ধরা খাইয়েও দিল না, আশ্চর্য। তরু ঘাড় ঘুরিয়ে তাকালো। সরবের বাহু জড়িয়ে ধরে রহস্যময় হাসি হেসে বলল। কোনো আশ্চর্য ফাশ্চর্য নয়, এটা হলো ভাবির জাদু। বিয়ে করলে ভাইয়ের এমন চেঞ্জ হয়ে যায়। চিন্তা করো, যদি প্রেমে পড়ে তবে কি হবে? সরব ভাবনা চিন্তার আশেপাশে গেল না, তার সবকিছু ভেবে রাখা। সে ফট করেই বলল। আমার অনেক লাভ হবে ভাইয়া তোমার প্রেমে পড়লে। সর্বপ্রথম আমি হিমালয়ে যাওয়ার পরিকল্পনা বদলে ফেলবো। তুমি আমাকে একটা ডিএসএলআর কিনে দিবে। তুমি দেখতে সুন্দর, ভাইয়া নিশ্চয়ই আজ রাতের মাঝেই তোমার প্রেমে পড়ে যাবে। অল দ্য বেস্ট ভাবি। সরবের কথায় আশ্চর্য হয়ে গেল তরু। চোখ মুখ গম্ভীর হয়ে বলল। ধুর বোকা, প্রেম এত সহজ নাকি? সুন্দর হইলেই প্রেম হয় না। কাউকে প্রেমে ফেলতে হলে সাধনা করতে হয়, কঠিন সাধনা। এক রাতে কিচ্ছু হবে না, সাধনা করতে হবে। সব উদাস চোখে চেয়ে রইল। তার মানে হিমালয়ে তাকে যেতেই হবে।
পরিকল্পনায় কোনো নড়চড় নেই। তরু শোবার ঘরে ফিরে গিয়ে সর্বপ্রথম যে সত্যিটা আবিষ্কার করলো তা হলো সৌরভ ভয়ঙ্কর মিথ্যাবাদী। মাহবুবের সাথে তার চেহারার কোনো মিল নেই, কথাটা ভয়ঙ্কর মিথ্যে কথা। নীরব সৌরভ নামের বৈপরীত্য থাকলেও তাদের চেহারাতে আশ্চর্য রকম মিল। দুই ভাইয়ের জোড়া ভ্রু, তীক্ষ্ণ নাসা, দুজনকে আলাদা আলাদা ভাবে দেখলেও বোঝা ফেলে যাবে তাদের মধ্যকার সম্পর্কের কথা। তরু দীর্ঘশ্বাস ফেল, শোবার ঘরে ঢুকে ধপ করে বিছানার উপর বসে পড়ল। গায়ে পেঁচিয়ে রাখা ওড়নাটা পাশে খুলে রেখে শার্টের উপরের বোতাম খুলে ফেলল। মাহবুব আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলছিল। তরু কেমন ধূপধাপ করে আসতে দেখে চমকে তুলে আয়নায় তাকালো, তাকিয়ে রইল অনেকটাক্ষণ। তরু আর চোখে একবার চাইলো, থাকুক যে। স্কার্ট খুঁটে তার মোমের মতো পা বেরিয়ে এসছে, স্কার্ট উঠে তার মোমের মতো পা বেরিয়ে আসছে। আসুক বেরিয়ে। তরুর অভিমান তো এত ঠুকনো না, যখন তাকানোর তখন না তাকিয়ে এখন তাকালেই সে তাকানোকে তরু নেবে কেন? নেবে না। এইবার তাকানো বয়কট। তরু দুই হাতের উপর ভর ছেড়ে পা ঝুলতে ঝুলতে বলল, এই যে স্বামী, চলে তো এলে, আমার জন্য কি এনেছো? বরের সাথে প্রথম সাক্ষাতে নববধূর মুখে এরূপ আলাপে বর মহাশয় কিছুটা বিস্মিত হওয়ার কর্তব্য। মাহবুব বোধহয় সে কর্তব্যকে খুব একটা গুরুত্ব দিল না। শার্টের বোতাম খুলতে খুলতে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। বিস্মিত না হয়, যেন বহুকাল সংসার করে আসছে এমন আন্তরিক কণ্ঠে বলল। স্বামী এনেছি। তরু পা ঝুলানো বন্ধ করে আগ্রহ নিয়ে চাইলো। আলমারির পোশাকগুলোতে সে খুবই সৃজনশীলতার পরিচয় দিয়েছে। সেই সৃজনশীলতা সম্পর্কে ডিউটিওয়ালা ব্যক্তিগত মতামত জানতে আগ্রহী তরু। মিহি কণ্ঠে শীষ বাজালো। একা ছিলাম ভালো, ছিল না তো জ্বালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। একা ছিলাম ভালো। মাহবুব অবশ্য তরুর কালো অন্তর নিয়ে কোনো রকম মন্তব্য করলো না, রাগ করলো না, খুশি হলো না, বিরক্তও হলো না। আলমারি বন্ধ করে সাথে আনা ব্যাগ থেকে সাদা রঙের একটা টি শার্ট গায়ে জড়ালো। তরুর দিকে চেয়ে বলল, ফ্রেশ হয়ে ভাত খাবো, টেবিলে খাবার দাও তো। এই মুহূর্তে তোমার স্বামী প্রচণ্ড ক্ষুধার্ত। তরু অত্যন্ত স্মৃতিশক্ত কথা। তরুকে খোঁচা মারার হালকা প্রয়াস, অথচ মাহবুবের মুখে বিদ্রুপের লেমস মাত্র নেই। তরুকে রাগাতে যে সে ইচ্ছে করেই সাদা টি শার্টটা পরলো, সে দুর্দান্ত পানও ছিটে ফোটা নেই মুখে। এমন শ্লেষমাত্মক কথা ও কাণ্ড দুটোই সে ঘটালো খুবই গম্ভীর মুখে। জোড়ো ভ্রুযোগও কুঁচকে রইল। ব্যাগ থেকে তোয়াল বের করে ইচ্ছে করেই তরুর গা ছুঁয়ে ছুঁয়ে ওয়াশরুমে গেল। তরু বুঝলো তরুকে প্রলুব্ধ করার প্রচেষ্টা। সব থেকে জঘন্য বিষয় হলো, এত কিছু বোঝার পরেও তরু প্রলুব্ধ হলো। দুশ্মন মন তরুকে না চেয়ে মাহবুবকে চাইলো। কোথা থেকে উড়ে এলো চিমটি খানেক লজ্জা। সাদা রঙের প্রতি মর্মতায় গদগদ হয়ে উঠল মন। ইস, পীড়িতি। বিরক্তিতে চোখ মুখ লাল হয়ে গেল তার। তরুর মাঝে রাগের সিস্টেম নেই, অথচ এই প্রথমবারের মতো রাগ তার শরীরটা জ্বলে গেল। বিয়ের পর তার এত অধপতন হলো জানলে সে কি কখনো এমন গরু মার্কাকে বিয়ে করত? কখনোই করতো না। নব্যচিত। তরু অপটুকু হাতে খাবার গুছালো টেবিলে। মাহবুব চেয়ে টেনে বসে নিজেই খাবার খেয়ে নিল থালায়। নিজের জন্য নিয়ে অন্য একটি থালা টানতেই তরু বলল, তুমি খাও, আমি খাবো না। মাহবুব যেন তরুর কথা আগ্রহী করলো না। অন্য থালা তার মুখোমুখি চেয়ারের সামনে রেখে নিজের খাবার নিয়ে বসলো। কিছুক্ষণ পর তরুকে সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। আশ্চর্য হয়ে বলল, খাচ্ছ না কেন? তরুর মেজাজ খারাপ হয়ে গেল। নিজের ভেতর এত পরিবর্তন কিছুটা বিস্মিতও হলো। মাহবুব খাওয়া শেষ করেই চুপচাপ উঠে গেল। তরু খাবার টেবিল গুছিয়ে আসতে আসতে মাহবুব আলো নিভিয়ে ঘুমে বিভোর। তরু শান্ত চোখে বিছানার দিকে চাইল। ক্ষণ কয়েক চেয়ে থেকে বিছানার পাশে জানালাটা খুলে দিল। মাহবুবদের বাড়ির জানালাগুলো প্রাচীন কাঠের, বিশাল বিশাল তার পাটা। চৈতের মাঝরাতির কোথা হাওয়া নেই। ঝাপসা গরম পুষিয়ে দিতে গাছের পাতা পর্যন্ত নড়ছে না। কেবল নিঃসঙ্গ চাঁদটা পলকহীন চোখে চেয়ে দেখছে তরুর পালঙ্কে শুয়ে থাকা পুরুষটিকে। তরু চাঁদের দিকে কড়া চোখে চাইল। শয্যা কাঁপিয়ে শয্যায় গিয়ে বসলো। দীর্ঘ কেশের মেলা ছুঁয়ে দিল পেছনে।
উদ্দেশ্য মাহবুবকে বিরক্ত করা। তরুকে ব্যর্থ করে একবারও বিরক্ত হলো না মাহবুব। চুলগুলোকে আলগোছে সরিয়ে দিয়ে আগের মতোই এক হাত বুকে আরেক হাত কপালে রেখে টান টান হয়ে শুয়ে রইল। নিঃসঙ্গ তরুর মন খারাপ হলো। বালিশে পিঠ ঠেকিয়ে অনেকটা সময় নিয়ে আকাশ দেখলো। তরু খুব আকাশ প্রিয়, সব থেকে প্রিয় আকাশ। বেশ কিছুক্ষণ এক ধরনে চেয়ে থেকে শোবার প্রস্তুতি নিতে পাশে শুয়ে থাকা পুরুষের দিকে দৃষ্টি পড়ল। ছিপছিপে বেধীন লম্বা দেহি পুরুষ, সুন্দর পুরুষ, কাটা কাটা নাক, মুখের উজ্জ্বল চেহারা, প্রশান্ত কপালে মৃদু ঘামের ছাপ। তরু চিন্তিত মুখে পাখার দিকে চাইল। ইস, গরম লাগছে নাকি ওর? পাখা থেকে চোখ সরানোর আগে একটা রক্ষ হাত চেপে ধরল তার কবর। চোখের পলকে নিজের উপরে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার শার্ট গায়ে তোমার বোধহয় খুব গরম লাগছে তরু, খুলে ফেলি? তরু হতভম্ব হয়ে গেল, কথা হারিয়ে ফেলল, বিদ্রোহী করে বসলো, কণ্ঠনালী শরীর মন। তরু কেবল বিড়বিড় করে বলতে পারল, দুশ্মন মন, দুশ্মন মন, দুশ্মন মন। সকালে তরুর ঘুম ভাঙলো সরবের উচ্চ স্বরে পড়ার আওয়াজে। সরব তার স্বরে বাংলা সাহিত্য আওড়াচ্ছে। সে আওয়াজ ঝিম ধরা বাড়িতে ভোর ভোর সুগন্ধ ছড়িয়ে তরুর বন্ধ ঘরের দরজায় এসে কর্নাচ্ছে। সরব পড়ছে, কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শাশুড়ির প্রতি সে অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতের গায়ে কাপড় নেই। তরু কান খাড়া করে শুনছিল। সরব একটু থামতেই রান্নাঘর থেকে শাশুড়ি মায়ের উচ্চ কণ্ঠে তাড়া এলো, শাসন এলো। তরু চোখ ফিরিয়ে মাথার কাছে জানালার দিকে চাইল। সরবের নিরুপমার মতো তরুরও মাথার কাছে জানালাটা খুলে রেখেছিল সারাটা রাত। মাহবুব সেটা কি হুকরো তুলে বন্ধ করে দিয়েছে? কখন বন্ধ করেছে তরু জানে না, হয়তো ভোরবেলায়। তরু বন্ধ জানলার দিকে স্থির চেয়ে রইল। কাঠের জানলা সূক্ষ্ম ফাঁক গলে শুরু রোদের রেখা আসছে। তরু হাত বাড়িয়ে রোদ ছুঁইল। তার জীবনটাও কি কাঠের জানলার মতোই হুকরো তুলে বন্ধ করে দিলে কেউ? দিয়ে মানে কি বন্ধ জানালা? যে জানালায় সরু রোদ্দুর রেখা মানেই স্বামী সন্তান, বাকি সব অন্ধকার, অন্ধকার, অন্ধকার। তরু বিছানায় পা ঝুলিয়ে বসে। অভিনস্ত লম্বা চুল ছড়িয়ে থাকে পুরো বিছানা জুড়ে। তরু টের পায় গায়ে তার নতুন ব্যথা। হোক ব্যথা, তরু ব্যথাকে পরোয়া করে না। শরীর তো নিছক ছায়া মাত্র, আসল ব্যাপারটা তো মন। মাহবুব শরীর ছুঁয়ে গেল, যাক, শরীর দিয়ে কি হয় যদি মন না ছুঁয়ে যায়? এই পৃথিবীতে তরুর কারোর প্রতি অভিমান নেই, রাগ নেই। তার সকল অভিমান টোপ বেঁধে ধরিয়ে দিয়েছে মাহবুবের কাঁধে। তার এই জনমের সকল অভিমান কেবল মাহবুবের প্রতি। এই অভিমান তরু বেয়ে বড়াবে নিজের মতন, যতদিন মাহবুব নিজ থেকে না আসবে। সেই তোলার মতো মেঘের দেশে পেরিয়ে প্রেমের বাড়ি স্তব্ধ করা না নাড়বে, ততদিন তরু থাকবে দেওয়ালের ওপারে। তরুকে পাওয়া কি এতই সহজ? পেলেই কি পাওয়া হয়? পাওয়ার পরেও পাওয়া আছে, সব পাওয়া তো পাওয়া নয়। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে, হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে, কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু, আমারে পাইবা না। মাহবুবদের আগিনায় ছায়া ছায়া রোদ্দুর। তরু তার ভেজা দীর্ঘ চুল পিঠে এলিয়ে আগিনায় এসে দাঁড়ালো। হাতে ঝকঝকে চার কাপ। মেহেদি গাছের ডালে এক ঝাঁক বুলবুল রব তুলছে। কিচিরমিচির শব্দে ঝুমঝুম ডাকছে নিঝুম বাড়ির হাওয়ায়। তরু গাছের তলায় দাঁড়িয়ে পাখি দেখছিল। হঠাৎ কোথা থেকে উল্টো এক মাথা এসে নামলো তরুর সামনে, শুধালো, ভাবি, পেয়ারা খাবা? তরু চমকালো না, বরং অবাক হয়ে বলল, তুমি এখনো হিমালয়ে যাওনি? আমি তো ভাবলাম এতক্ষণে ময়মনসিংহের বর্ডার ক্রস। সরব মাথা উঠিয়ে গাছের ডালে পা ঝুলিয়ে বসলো। বিমর্ষ কণ্ঠে বলল, যাব কি করে? সকালে ঘুম থেকে উঠেছি আম্মুর থাপ্পড় খেয়ে। কাল রাতে ঘুমিয়েই হয়েছে বিপদ। না ঘুমালেই একটা না একটা ব্যবস্থা হয়ে যেত। সকালে উঠে দেখতে সরব নাই। ফুস। তরু চোখ মুখ গম্ভীর করে দুঃখ প্রকাশ করলো। অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরব গাছের ডাল থেকে মাথা ঝুঁকিয়ে ফিসফিসিয়ে শুধালো, ভাবি, তোমাদের প্রেমের কি খবর? প্রেম হয়েছে?
তরু দীর্ঘশ্বাস ফেলল, ঝকঝকে চায়ের কাপে চুমুক দিয়ে বলল। ধুর বোকা, প্রেম কি এতই সোজা? সরব গাছের ডালে থুতনি ঠেকিয়ে হতাশে কণ্ঠে বলল। তোমার এত লম্বা চুল, তবু ভাইয়া তোমার প্রেমে পড়লো না? লম্বা চুল থাকলেই যে প্রেম হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। প্রেম হলো কাব্যিক বিষয়। তোমার ভাইয়ার মতো গরু টাইপ মানুষের মধ্যে কাপড় টাব্য ঢুকানো কঠিন। সরব উৎসুক হয়ে বলল। তাহলে ভাইয়ার মধ্যে কাব্য ঢোকানোর ব্যবস্থা করা যাক। কাব্য ঢোকানোর প্রথম ব্যবস্থা হলো চিঠি। ছোটবেলায় দেখেছি বড় বড় ছেলেরা চিঠি লিখে আমাদের দিয়ে চিঠি পাঠাতো। তুমিও চিঠি লেখো, ভাইয়ার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক তখনই ভারী গেট খুলে ভেতরে এলো ঘামান্তক মাহবুব, হাতে বাজারের ব্যাগ, গায়ে হালকা গোলাপি শার্টটা জবজব করছে ঘামে। মাহবুবের গায়ের শার্টটা দেখেই তীক্ষ্ণ চোখে চাইলো তরু। এই বদতমিজ পুরুষ সব রেখে তরুর গায়ের শার্টটাই পরেছে। তরু জানে তরুকে খোঁচাতেই ইচ্ছে করেই পড়েছে। তরু দীর্ঘশ্বাস পেল, গেটের দিকে একবার চেয়ে বলল। তোমার ভাই ওসব চিটিফিটির স্টেজ টোপকে একেবারে আপার স্টেজে উঠে বসে আছে। তৃণভোজী বাঘ মাংসাশালী হতে পারে, কিন্তু মাংসাশালী বাঘ তৃণভোজী হতে পারে না। তোমার ভাইয়ার হয়েছে সেই দশা। সে এখনো মাংসাশী লেভেলে আছে। তার কাছে এইসব চিঠিপত্র লাগবে ঘাসের মতন। চিঠিপত্র দিয়ে তাকে প্রেমে ফেলা যাবে না। তরু সরব দুজনে হতাশ চোখে বাজারের ব্যাগের হাতে এগিয়ে আসা মাহবুবের দিকে চেয়ে রইল। মাহবুবের ঘেমে নিয়ে যাওয়া মায়া মায়া মুখটির দিকে চেয়ে তরুর প্রেম প্রেম মনটা প্রেমের সাগরে ডুবে গেল। ইস, তার পুরুষটা! তরুর ইচ্ছে হলো ওনার আঁচল দিয়ে মাহবুবের কপালের ঘাম মুছে দিতে, কিন্তু তরু এখন দেওয়ালের ওপারের মানুষ। মাহবুব নিজ চেষ্টায় সে দেওয়াল পেরোতে না পারলে এসব হাবু ডাবু ডুবু হাবু কোনোটাই সম্ভব না। তরু চায়ের কাপ হাতে চোখ মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। মাহবুব পেয়ারা গাছের কাছাকাছি এসে ভ্রু কুঁচকে সবের দিকে চাইল। কি ব্যাপার, আজ তোর স্কুল নেই? স্কুলে যাসনি কেন? সরব ভাইয়ের প্রশ্নে শোনা মাত্র তরতর করে মগ ডালে উঠে গেল, বুক ভার করে বলল। ভাবি এসেছে, আজ স্কুলে যাব না। তরুর মুগ্ধ চোখে মাহবুবের দিকে চেয়ে আছে। মাহবুবের থেকেও সুপুরুষ তরুর বন্ধু মহলে আছে। কবি ছেলে থেকে শুরু করে উচ্ছৃঙ্খল প্রেমিককে নেই তার পরিচিতের মহলে। তবুও সবাইকে ছাপিয়ে তরুর এই ঘামন্ত পুরুষটাকে ভালো লাগছে, তার দিকে চেয়ে থাকতে ভালো লাগছে। অথচ এই পুরুষটিকে দেখো। মাহবুব হাতের ব্যাগটা তরুর দিকে এগিয়ে দিয়ে বলল। ভাবির সাথে স্কুলের কি সম্পর্ক? সরব উত্তর না দিয়ে মুখ ভার করে চেয়ে রইল। মাহবুব বলল। তোর ভাবি সারা জীবনই এখানে থাকবে, তার মানে তুই সারা জীবনই স্কুল কলেজে যাবি না? সরব ভাইয়ের কথার উত্তর দিল না, সে ভাবির দিকে চেয়ে বলল। ভাবি আজ স্কুলে যাব না। সরব বুদ্ধিমান, সে এতটুকু বুঝেছে ভাবি থেকে সম্মিত বাক্য নেওয়া গেলে ভাইয়ের থেকে চড় থাপ্পড় খাওয়ার সম্ভাবনা কম। ভাইয়া কিছু বলবে না। মাহবুব তরুর দিকে চাইল, একদম সাধারণ চাহনি। অথচ তরু মনে মনে চমকে উঠল। বুকের ভেতর অসীম গিয়ে ঠেকা সেই পুরনো ভূমিকম্প। মাহবুব হাত বাড়িয়ে তরুর হাতের চায়ের কাপটা নিয়ে নিল। তোর ভাবিরই তো ক্লাস আছে, তুমি আজ ভার্সিটি যাবে না তরু? তরু! কি স্নিগ্ধ ডাক মাহবুবের! এই স্নিগ্ধ ডাক আর এত এত অভিমানের দেওয়াল উপেক্ষা করে তরু কি করে বলবে আজ তার বর এসেছে? বর রেখে ভার্সিটিতে গিয়ে যেতে ইচ্ছে করছে না। তরু তীক্ষ্ণ চোখে মাহবুবের দিকে চাইল। মাহবুব চায়ের কাপে চুমুক দিয়ে নিষ্পাম চোখে তার দিকে চেয়ে আছে। এই যে একটু আগে যেভাবে তাকালো, উফ! তরু প্রেমের পারদে দাও দাও করে আগুন লেগে যাচ্ছে। তরু মাহবুবকে মনে মনে সমস্যবার গরু বলে ভাষণ করে ব্যাগ হাতে আঙ্গিনা পেরিয়ে ঘরে ঢুকে গেল। শাশুড়ি মাকে ভার্সিটির কথা বলতেই তিনি ব্যস্ত হয়ে বললেন। সে কি, আমার তো খেয়ালই ছিল না। দেরি হয়ে গেলে বোধহয়। যাও যাও, তৈরি হয়ে নাও। মাহবুব মোটর সাইকেল করে দিয়ে এলে বেশি সময় লাগবে না। মাহবুবের সাথে তরুর দ্বিতীয়বারের মতো দেখা হলো ড্রেসিং টেবিলের সামনে। তরু তার ভেজা লম্বা চুল নিয়ে বিপদে পড়েছে। মাহবুব তার পেছনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছে। তরু চিউড়ি চালাতে চালাতে গুনগুন করলো। রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, চন্দ্র সূর্য নাহি হয় রে ওই রূপের সমান, তোমার সেই রূপ দেখিয়া আমার বাঁচে না পরাণ।
স্পষ্ট মাহবুবকে খোঁচা মারার চেষ্টা। মাহবুব ঘড়ি পড়তে পড়তে আর চোখে চাইলো। তরু পুরো ব্যাপারটাকে না বোঝার ভান করে কাঁধে বেয়ে নেমে যাওয়া চুলগুলোকে ছুঁড়ে দিল পেছনে। মাহবুব তৎক্ষণিক মাথা উঁচু করে দাঁড়ালো, মুখ গলা ভিজে গেল ভেজা চুলের ছোঁয়ায়। তরু পাকা চোখে চেয়ে বলল, এই যে ভদ্রলোক, ফ্রিতে তো করে ফেললে বিয়ে। এতই যদি হেয়ার ড্রায়ার কিনে দেওয়ার ভয়, তবে খুঁজে খুঁজে লম্বা চুলের মেয়ে বিয়ে করার ব্যাপারটা কি? মাহবুব উত্তর দিল না। তরুর ওড়নার আঁচল দিয়ে মুখ গাল মুছে আয়নায় তাকালো, বলল, তোমার হাইটটা দারুণ, 5 ফুট 6 ইঞ্চি। তরুর মেজাজ খারাপ হয়ে গেল। হাসি হাসি মুখে মাহবুবটিকে চেয়ে রইল। শুধু হাইট, আর কিছু দারুণ না? কালকের শার্টটা খুলে রেখেছি তোমার জন্য, তুমি রাতে সেটা আবারও পরতে পারো। অত্যন্ত নর্ম ভদ্র বিনয়ী কণ্ঠে কথাটা শেষ করলো মাহবুব। এত বিনিময় স্বরে পৃথিবীর সব থেকে ফালতু কথা শুনে তরুর ঠোঁটে হাসি বিস্তারিত হলো। তরু কখনো রেগে যায় না, কিন্তু আজ তার রাগ দুঃখে সজলের মাথা কেটে কেটে ছাগলকে খাওয়াতে ইচ্ছে হলো। সজল এমন একটা লোকে কি করে সহজ সরল ভদ্র বাচ্চাটা বলতে পারলো বেয়াদব। বাইকে মাহবুবের পেছনে খুব গম্ভীর হয়ে বসলো তরু। সে এইমাত্র সিদ্ধান্ত নিয়েছে মাহবুবের সাথে সে কোনো রকম কথাবার্তা বলবে না। বিয়ের পর থেকে তার মাথা কেমন এলোমেলো হয়ে গিয়েছে, নিজের ক্যারেক্টারকেই সে চিনে উঠতে পারছে না। বিয়ের সাইড ইফেক্ট এত ভয়াবহ হবে জানলে সে কখনো মাহবুবকে বিয়ে করতো না। চোখ মুখ শক্ত করে বসে থাকা তরু মাহবুবের কাঁধে হাত রাখলো না। মাহবুব বলল, চুল ঠিক করে বসো, চাকায় ঢুকে যাবে। পারবো না। মাহবুব কোনো প্রতিউত্তর করলো না। গাড়ি থামিয়ে নিজের চুলগুলো টেনে তরুর কোলের ওপর রাখলো। নিজের হেলমেটটা তরুর মাথায় পরিয়ে দিয়ে বাইক স্টার্ট দিল। একেবারে তরুর ডিপার্টমেন্টের সামনে গিয়ে বাইক থামালো মাহবুব। সুন্দরী মেয়েদের পুরুষ বন্ধুরা সর্বদাই একটা প্রেমিক অহব নিয়ে ঘুরে বেড়ায়। তাদের চোখে মুখে দেবদাস লক্ষণ থাকে। তাদের কথায় কাজে সেই প্রেম গলে গলে পড়ে। তরুর ক্ষেত্রে সেই পরিসটা আরো একটু বৃহৎ। তরুর লাস্যময়ী রমণী, চলাচলনের সপ্রভিত। সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সকল পুরুষই তাকে মন দিতে আগ্রহী। তরুর জন্য প্রেমে গদগদ তার হৃদয়। তরু তাদের হাত ধরা না দিলেও প্রেমে ডুবে যাওয়ার প্রত্যেক পুরুষের দিকে মোহনীয় চোখে তাকায়। সেই মোহনীয় তরু কোনো এক পুরুষের পেছনে বসে ডিপার্টমেন্টে এসেছে তার চৈতের দুপুরে ঘটে যাওয়া সব থেকে মর্মান্তিক ঘটনা। তরু পুরুষ জাতির হৃদয় দলিত করে বাইক থেকে নেমে দাঁড়ালো। মাহবুব শুধালো, তোমার ক্লাস কয়টায় শেষ? আমার আজ ক্লাস নেই। মাহবুব এবার সত্যি সত্যি অবাক হলো। হতভম্ব চোখে চেয়ে রইল অনেকটাক্ষণ। তাহলে আসলে কেন? স্বামী দেখাতে এনেছি। বিয়েটা যেহেতু ফ্রি, স্বামী দেখানো ফ্রি। তরু হাসি হাসি মুখে গুনগুন করলো, ও স্বামী, ও আমার স্বামী গো, ভালোবেসে দিলাম এই মন। তুমি আমার প্রাণের স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবনের জীবন। মাহবুব হতভম্ব চোখে চেয়ে রইল। সে বিশ্বাস করতে পারছে না তার বউ তাকে সত্যি সত্যি এই টপরটা দিল। দুপুর গড়িয়ে বিকেলের মোলান আর রোদ এসে পড়েছে আঙ্গিনায়। চৈতের ভ্যাপসা গরমে শান্ত হয়ে আছে বাড়ি ঘিরে থাকা গাছগাছালির ঝাঁক। কোথাও এক চিলতে হাওয়া নেই, স্বস্তি নেই। এই স্বস্তিহীন তপ্ত বিকেলের আগুন গরম চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালো তরু। চায়ের কাপ প্রাচীনের উপর রেখে বালতি ভর্তি ভেজা কাপড় মেলে দিতে গিয়ে মাহবুবের দেখা মিলল। মাহবুব সরবের সাথে ক্রিকেট খেলছে। তরু খানিকটা আশ্চর্য হলো, এই লোক ক্রিকেটও খেলে? তরু ইচ্ছে করেই বালতি হাতে তাদের খেলার মাঝখানে গিয়ে হেঁটে গেল। তরুকে দেখেই দুই ভাই খেলা থামিয়ে শান্ত হয়ে দাঁড়ালো। তরু কাপড় মেলে মাথার তোয়ালা খুলে চুল ঝাড়তে নিতেই কথা বলল সরব, এই ভাবি, চলো খেলি। মাহবুব ব্যাট হাতে তরুর দিকে চেয়ে আছে। তরুর বুকের ভেতর ছলকে উঠল প্রেমের সাগরের ঢেউ। গলা শুকিয়ে এলো, নিষ্পিস করে উঠল হাত পায়ের পাতা। তরু হাতের তোয়ালাটা রোদে মেলে দিয়ে পিছন ফিরে দাম্ভিক্য চোখে চাইলো, বলল, আমি কোনো পুলিশ অফিসারের সাথে ক্রিকেট খেলবো না সরব। এরা খেলাধুলায় ভালো হয় না, নারীর মন বোঝে না সেজন ক্রিকেটের কি বুঝবে? মাহবুব তখনও ব্যাটের উপর ভর ছেড়ে দিয়ে চেয়ে আছে তরুর দিকে। সেদিকে না তাকিয়ে তরু বুঝতে পারে ভুরু জোড়া ভুরুর নিচে শিরশিরা জাগানোর সেই দৃষ্টি। তরুর উতাল পাতাল লাগে এই পৃথিবী। বুকের ভেতর চিনচিন ব্যথা হয়। এই লোককে তার এত কেন ভাল লাগে? এই দায়ে ফুঁসে ওঠে মন। পর মুহূর্তে মায়া
অনুভূতি হয়ে আসে হৃদয় গভীর মায়ায় তার গা ঘেঁষে বসতে হয়। ইস, এই ঘেমে যাওয়া শ্যামলা পুরুষটা কি সুন্দর, হয়তো পৃথিবীর সব থেকে সুন্দর। তরু আবারও খেলার মাঠ দিয়ে হেঁটে যায়। মাহবুবের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় গুনগুন করে ধরে পড়ল। মিষ্টি কথায় ভুললে তুমি আসল পিরিত খুঁজলা না, কাটার আঘাতে দিলা বন্ধু, ফুল তো কভু দিলা না, অন্তরেতে দাগ লইয়া রে বন্ধু, আমার কবু হইলা না। গানের লয়ের সাথে সাথে বুকের উপর পড়ে থাকা দীর্ঘ চুলের রাশি পেছনে ছুঁড়ে দিতে মাহবুবের মুখের ওপর আছড়ে পড়ে। মাহবুব ভেজা চুলের ঝাপটা থেকে বাঁচার চেষ্টা করে না। এই যে তার বউ দিনে দুপুরে তার ছোট ভাইয়ের সামনেই তাকে ঠ্যাস মারার চেষ্টা চালিয়ে গেল। সেই অত্যাচারে সে মুখ বুজে সহ্য করে, প্রতিবাদ করে না। সরব অবশ্য ভাই ভাবির এই অভন্তিরোধ দিনধাটা ঠিক খেয়াল করলো না। হয়তো খেয়াল করলো, কিন্তু ঠিক কতটা করলো বোধগম্য হলো না। সে কিছুক্ষণ উদাস মুখে বাড়ির প্রাচীর ঘেঁষা গাছের দিকে চেয়ে থেকে শুধালো। ভাইয়া বল, করবো? তরু চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দার দরজার আঁচল ভিজিয়ে বসলো। ভেজা চুলগুলো ছড়িয়ে রইলো পুরো দরজা জুড়ে। গাছের পাতায় ফাঁক গলে ছেঁড়া ছেঁড়া রোদ্দুর এসে পড়েছে তার মুখের ওপর। গোলাপি শাড়ি পরনে ঠিক যেন প্রতিমার মতো লাগছে তার মুখ। কাটা কাটা নিখুঁত মুখশ্রী, অদ্ভুত সুন্দর এক প্রতিমা, যে মহিমান্বিত, অতি মানবীয়, যার বাস পৃথিবী ছেড়ে ভিন্ন কোনো জগতে, হয়তো কোনো মেঘের দেশে, অথবা চির অন্ধকারে। তরু গম্ভীর চোখে মাহবুবের দিকে চেয়ে আছে। দৃষ্টিতে পড়েছে গাঢ় অভিমানের ছায়া। এই প্রগাঢ় অভিমান ভুলে মেঘের দেশের রাজকন্যা কখনো মাহবুবকে ক্ষমা টমা করবে না, কখনো না। তরুর ভাবনার মাঝে ঝনঝন করে বেজে উঠল ভাঙা কাচের টুকরো। তরু চায়ের কাপে চুমুক দিয়ে উদাস চোখে চাইল। মাহবুব ব্যাট হাতে গম্ভীর মুখে পাশের বাড়ি ভাঙা জানালার দিকে চেয়ে আছে। এইমাত্র সে একটা অঘটন ঘটিয়েছে। দুই ভাইয়ের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এই ধরনের অঘটন তাদের নতুন নয়, প্রায়শই ঘটে এবং এতে তারা অভ্যস্ত। সরব মাথায় হাত দিয়ে দাঁড়ানো ছিল। সম্বিত ফিরে পেতেই মিলি সেকেন্ডের মাঝে নিজের হাতের কাছে স্যান্টিপন তুলে ভোর দৌড় লাগালো। যেতে যেতে বলল, ভাইয়া ভাগো, আম্মু জানলে খবর আছে। তরুকে অবাক করে দিয়ে বাকি স্যান্টিপন নিয়ে চম্পট দিল মাহবুবও। লম্বা লম্বা পা ফেলে তরু ছড়িয়ে রাখা চুলের রাশি ডেঙিয়ে দুই ভাই অন্তর্ধান দিল ঘরের ভেতরে। আশ্চর্য, এই লোক এমন ছেলে মানুষও করে। তরু আগের মতোই বসে থেকে চায়ের কাপে চুমুক বসালো, যেন ঠিক এই মুহূর্তে কিছুটি ঘটেনি তার সামনে। কয়েক মুহূর্ত পর স্টিলের গেটে ক্যাচ ক্যাচ শব্দ তুলে ভেতর ঢুকলো পরিপাটি দেখতে একটি মেয়ে, হাতে লাল টুকটুকে ক্রিকেটের খেলার বল। তরু চায়ের কাপে চুমুক দিয়ে মেয়েটির দিকে চেয়ে রইল। 16-17 বছরের মেয়েটির চোখ মুখে উজ্জ্বল হাসি, চোখে সযত্নে টানা কাজলের প্রলেপ। তরু কৌতুক বোধ করলো। মেয়েটি এগিয়ে আসতেই হাসি মুখে শুধালো, কেমন আছো মিষ্টি? মেয়েটি চমকে উঠল। কি আশ্চর্য, আমি তো আপনাকে কখনো দেখিনি, আপনি আমার নাম জানলেন কি করে? পুরো মেয়েটির নাম জানে না। মেয়েটির মুখে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে বলে অনুমান করতে পেরেছে। তার অনুমান যে এভাবেই মিলে যাবে কে জানতো। তরু মৃদু হাসলো, রহস্য করে বলল, আমি মানুষের মুখ দেখে অনেক কিছু বলে দিতে পারি। মিষ্টি সন্দেহান চোখে চাইলো, সরু চোখে চেয়ে বলল। সত্যি? তরু হেসে বলল, সত্যি? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমার মুখ দেখে আর কি কি বলতে পারবেন আপনি? তরু চায়ের কাপটা নামিয়ে রেখে গালে হাত দিয়ে বসলো। মোহনীয় এক হাসি দিয়ে কিছুক্ষণ মিষ্টির দিকে চেয়ে রইল। চোখে মুখে অন্যরকম এক রহস্য এনে বলল, আর কি বলতে পারি? এই যেমন তুমি কলেজে পড়ো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, পড়াশোনা তোমার ভীষণ অপছন্দ, কিন্তু একটি বিশেষ কারণে তুমি খুব পড়াশোনা করো। তুমি কল্পনা করতে ভালোবাসো, অবসরে খুব প্রিয় এক পুরুষের সাথে কল্পনায় ঘুরে বেড়াও। তোমার প্রিয় রং সাদা, বাসার জানালা ভাঙলে মানুষ রেগে যায়, মন খারাপ করে। তোমার জানালা ভেঙে যাওয়ায় তুমি অত্যন্ত আনন্দিত। ঠিক বলেছি? মিষ্টি বিস্মিত চোখে চেয়ে রইল। কি আশ্চর্য, কি আশ্চর্য। তরু মুখটা একটু এগিয়ে এনে ফিসফিসিয়ে বলল, আমি আরো একটা কথা জানি, কথাটা খুব গোপন, বলবো? মিষ্টি আগ্রহ নিয়ে মাথা নাড়ল। তরু আগের থেকেও ফিসফিস করে বলল, এই বাড়ির একটা ছেলেকে তোমার ভীষণ ভালো লাগে। আমি ভুল না হলে সেই তোমার গল্প পুরুষ। তুমি জানলা ভাঙার রহস্য উদ্ঘাটনের বাহানায় তাকে দেখতে এসেছো, তাই না?
মিষ্টি অবাক হলো। পর মুহূর্তে লজ্জায় লাল হয়ে এলো মুখ, মাথাটা একেবারে বুকের কাছে নামিয়ে এনে বিড়বিড় করলো। বলটা উনি মেরেছেন না? তরু হাসলো। মিষ্টি মুখ উঠিয়ে বলল, কিন্তু আপনি কে? ওনার কাজিন? আপনি এত সুন্দর। আমি তো প্রথমে আপনাকে দেখে চমকে উঠেছিলাম, ভেবেছিলাম ভূত। আপনি আবার মন খারাপ করবেন না, আমি খারাপ ভূতের কথা বলিনি। পরীরাও ভূত। আমার দাদি বলেছিলেন পরীদের লম্বা লম্বা চুল হয়, তারা তাদের বিশাল চুল রোদে ছড়িয়ে দিয়ে বসে থাকে, সেই চুলে কেউ পা দিলে ক্ষতি হয়। আমি ভেবেছিলাম আপনি বুঝি তেমন পরী। আমি মন খারাপ করিনি, বরং তুমি মন খারাপ করছো। আমি সুন্দর বলে মন খারাপ হচ্ছে? মিষ্টি মলিন কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি আর এখানে বেড়াতে আসবেন না? উনি যদি আপনার প্রেমে পড়ে যান তখন? তরু শব্দ করে হেসে উঠল। তরু কখনোই শব্দ করে হাসে না, আজ হাসলো। তার খিলখিল হাসির শব্দ দোল খেয়ে উঠল প্রাকৃতি। মিষ্টি মুগ্ধ চোখে চেয়ে রইল এই মোহনীয় হাসির দিকে। কি সুন্দর তার হাসি, চোখ দুটোতে টলমল দুটো সমুদ্র। তরু হাসি থামিয়ে বলল, এখানে না এলে কোথায় যাব আমি? তোমার কল্পপুরুষ তো আমায় কোথাও যেতে দিবেন না। মিষ্টি অবাক। কেন দিবেন না? তুমি বলো দেখি, কেন দিবেন না? মিষ্টির মুখ কালো হয়ে এলো, টলমল চোখে চেয়ে বলল, উনি আপনার প্রেমে পড়ে গিয়েছিল এই জন্য? তরু হাসলো। হুম, তাহলে তুমিই বলো। মিষ্টি চোখ বড় বড় করে চাইলো। আপনি আপনি উনি কি আপনার বর? উনি বিয়ে করে ফেলেছেন? তরু আবারও হাসলো। মিষ্টি রুষ্ট কণ্ঠে বলল, তাহলে আপনি মিথ্যা কেন বললেন? এই যে বললেন উনি আপনার প্রেমে পড়েননি। পড়লো না তো, বিয়ে হলেই বুঝি প্রেমে পড়তে হয়? হয়তো। তাহলে বোধ হয় আমি প্রেমে পড়ার মতো মেয়ে নই। আপনি এত সুন্দর, রূপকথার বন্দিনী রাজকন্যাদের মতো সুন্দর, তারপরও। তরু হাসলো। উনি বোধ হয় তোমার মতো কারোর প্রেমে পড়তে চেয়েছিলেন। আমার মতো সুন্দরী ওনার পছন্দ নয়। মিষ্টি টলমল চোখে চাইলো, কান্নায় বুঝে এলো ওর কণ্ঠ। তবে কেন ওনাকে বিয়ে করলেন আপনি? আমার তো কান্না পাচ্ছে। আমি ভেবেছিলাম উনি আমায় খুব ভালোবাসবেন। হি ওয়াজ এ গুড উইথ মি। আপনি ওনাকে বিয়ে না করলে উনি আমাকেই ভালোবাসতেন। তরু শুধালো। আমি বিয়ে না করলেই উনি তোমায় ভালোবাসতো? নিশ্চয়ই উনি আমাকে বলেছিলেন আমার সাথে আমার নামের খুব মিল, আমি দেখতেও ভীষণ মিষ্টি। তরু ব্যথিত চোখে চাইলো। বুকের ভেতর অদ্ভুত এক জ্বালা হলো। তরু ছোটবেলা থেকে নিজেকে ভীষণ অন্যরকম দেখেছে। জাতিগত ঈর্ষা, ভালোবাসা না পাওয়ার কাতরতা তার ছিল না। নিজস্ব এক দেওয়ালে বন্ধু থেকেছেই নিজের মতন। সে দেওয়াল ভেদ করে কেউ তার সত্যিকারের হৃদয় ছুঁয়ে যেতে পারেনি। কারো জন্য তার মায়া হয়নি, মন খারাপ হয়নি, কষ্ট হয়নি। বাচ্চা স্বরূপ ঈশ্বরবোধ তার নেই, অথচ আজ ভীষণ ছেলে মানুষই মন খারাপ হলো। মাহবুব মিষ্টিকে মিষ্টি বলেছে, কই তার প্রশংসা তো কখনো করেনি। এই পৃথিবীর সবাই তার প্রশংসা করে, কেবল মাহবুব প্রশংসা করলো না। তরু দুঃখী কণ্ঠে বলল, সরি মিষ্টি, আমি বুঝতে পারিনি। আপনি সব বুঝতে পারেন, এটা কেন বললেন না? সত্যি তো। তরু কেন বুঝতে পারলো না? মিষ্টির চোখে অদৃশ্য বাধা ভেঙে গেল। হঠাৎ ডুকরে উঠেই এক হাতে মুখ চেপে ধরলো। টপ টপ করে গড়িয়ে পড়লো 2 ফোঁটা জল। লাল স্কেচ টেপ দিয়ে পেঁচানো বলটা তরুর হাতে তুলে দিয়ে রুদ্র কণ্ঠে বলল, আমি আর একটু এখানে দাঁড়িয়ে থাকলেই হাউ মাউ করে কেঁদে ফেলবো, আমি বরং আসি। তরু গম্ভীর মুখে মিষ্টির দিকে চেয়ে আছে। মিষ্টির দ্রুত পায়ে গেট পেরিয়ে যাওয়ার পরেই সেদিকে স্থির চেয়ে রইল তরু। বিড়বিড় করে বলল, আমি অনেক কিছুই বুঝি মিষ্টি, কেবল তোমার কল্পপুরুষকে বুঝতে পারি না। তাকে বোঝার ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। তরু সন্ধ্যা নামার আগ মুহূর্ত পর্যন্ত মূর্তির মতো বসে রইল। ক্লান্ত চিলে ডানা ছুঁয়ে বিধাতার প্রতি ফিরে আসার সুমধুর আহ্বান বেজে ওঠার পরপরই জায়গা ছড়ল তরু। ঝিমধরা শান্তি শান্তি বাড়ির প্রতিটি ঘরে ঘরে আলো জ্বলে উঠল। সেই সাথে ঘটে গেল অত্যন্ত রুষ্টপুষ্ট এক ঘটনা। বাড়ির কার্নিশের সন্ধ্যার রং নামতেই সরবের পিঠে নারকেলের শলার ঝাড়ু ভাঙল। ঝাড়ুর ভাঙার পেছনে অবশ্য মুখরোচক একটা কারণ আছে। কারণটা হলো সরবের পকেটে হঠাৎ সিগারেট পাওয়া গিয়েছে। ব্যানসনের আস্ত একটা প্যাকেট। ব্যানসনের সাথে কম দামি বিড়ির প্যাকেটও আছে। সিগারেটের প্যাকেট খুলে দেখা হয়েছে, প্যাকেট দুটো সিগারেটের কম আছে।
বাড়ির একমাত্র পুলিশ অফিসার মাহবুবুল হাসান নীরব ঘোষণা করেছে ও দুটো সিগারেট সরবই খেয়েছে, সুতরাং ঝাড়ুর বাড়ি তার জন্য অবধারিত। তরু রান্নাঘরের সন্ধ্যার নাস্তা জোগাড়ের আজ যত্ন করছিল। হঠাৎ বসার ঘরে হইচই শুনে বেরিয়ে এসে সরব আর শাশুড়ি মাকে এই অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেল। মাহবুব তাদের ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখলো। গত 2 দিনে তরু মাহবুবকে এক বিন্দু রেগে যেতে দেখেনি। সরব বরাবর ভাইয়ের রাগের কথা বললেও মাহবুবকে তরু খুব রাগী বলে মনে হয়নি। আপাতত তরুর সামনে সে মৃদু উচ্চ বাক্য পর্যন্ত করেনি। তরু ভেবেছিল মাহবুব বুঝি সরবকে বাঁচাবে, কিন্তু মাহবুব তার ধারণাকে সম্পূর্ণ ভ্রম প্রমাণ করে সরবের দিকে এগিয়ে শীতল চোখে চেয়ে রইল। রাগে শক্ত হয়ে আছে তার মুখের পেশি, চোয়াল কঠিন। ভাইকে এগিয়ে আসতে দেখে কাচুমাচু হয়ে পিছিয়ে গেল সরব। মাহবুব তাকে কিছুই বলল না, গভীর ভাবনায় ব্যস্ত। এমনই ভাব নিয়ে ভ্রু কুচকালো। সরবের মুখের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল অনেকটা সময়। তারপর আচমকা ঠাস করে একটা চর বসিয়ে দিল সরবের গালে। চর খেয়ে সরব 2-1 পা পিছিয়ে গেল। গালের ওপর হাত রেখে মাথা ঝুঁকিয়ে অল্প থুতু ফেলতেই তাজা রক্ত চোখে পড়ল। ইস, কেমন ঘলঘল করে রক্ত বেরোচ্ছে দাঁতের পাশ থেকে। দাঁতটা নড়ে গেল না তো আবার? তরুর মায়া হলো, অথচ মাহবুবের চোখে মায়া দেওয়ার লেশ মাত্র নেই। থমথমে চোখ মুখে দেখে মনে হচ্ছে সে সরবকে আরো 2টো থাপ্পড় লাগাতে চায়। তরু একটু এগিয়ে গিয়ে চোখে মুখে গাম্ভীর্য এনে মাহবুবের বাহু খামচে ধরল। চিরচিত্ত বধূদের মতো বলল, ছেড়ে দাও, বাচ্চা মানুষ। কথাটা বলতে গিয়ে ফিক করে হাসি পেয়ে গেল তরুর। আরে বাহ, এই তো একেবারে বাংলা সিনেমার ডায়লগ। তরুর সকতি কণ্ঠে যেন বুঝতে পারলো মাহবুব। এমন একটা পরিস্থিতিতে এমন কৌতুককে চোয়াল শক্ত করে তরুর দিকে চাইলো, ধমক দিয়ে বলল, ওকে তোমার বাচ্চা মনে হয়? ও বাচ্চা? বাচ্চা মানুষ সিগারেট খায়? আমি বিশ্বাসই করতে পারছি না এতটা উচ্ছন্নে গিয়েছি। এই বেয়াদব, এই তোর সাহস কি করে হলো? কি করে হলো এত সাহস? এই বয়সে সিগারেট বিড়ির প্যাকেট নিয়ে ঘুরে বেড়ায়। কয়দিন পর গাঁজা ইয়াবা নিয়ে ঘুরবে। হাত পা ভেঙে ঘরে ফেলে রেখে দিব। কথাটা বলতে বলতে এগিয়ে গিয়ে দুর্দান্ত প্রতাপে আরো একটা চর বসিয়ে দিল মাহবুব। সব যেন ছিটকে গেল চরের যা ভারে। সন্ধ্যার নিস্তব্ধতা চিরে মাহবুবের ভয়ঙ্কর ধমকের আওয়াজে দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত করে উঠল বারখানেক। তরু স্তব্ধ হয়ে দাঁড়িল। শাশুড়ি মা চাপা আর্তনাদ করে সরবকে আড়াল করে দাঁড়ালেন। মাহবুব গর্জে উঠে বলল, মা, তুমি তোমার ছেলেকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, নয়তো ওকে খুন করে ফেলবো আমি। বেয়াদব, লাফাঙ্গা হচ্ছে দিন দিন। মাহবুবের প্রতাপী ধমকে ঘরের দেওয়ালগুলো যেন জড়সড় হয়ে গেল ভয়। ঘড়ি পেন্ডুলাম দোলার শব্দ ছাড়া কোথাও কোনো আওয়াজ নেই। রাত প্রকার পর্যন্ত কি নিশ্চুপ শান্ত? তারাও বুঝি চমকে উঠেছে তরুর মতো? এই থমথমে নিস্তব্ধতা অবশ্য ঘন্টা খানেকের মাঝে স্বাভাবিক হয়ে গেল। শাশুড়ি মা নিজের মতো রান্না বান্নায় মন দিলেন। তোর সাথে টুকটাক আলাপ করে ঘরে পাঠিয়ে দিলেন। সরবের গুনগুনিয়ে পড়ার আওয়াজ ঘরে ঘরে মৌমাছির গুঞ্জনের মতো প্রাণ ছড়াতে লাগলো। মাহবুব গায়ের শার্ট চড়িয়ে চুপচাপ সন্ধ্যার আড্ডার জন্য বেরিয়ে গেল। তরুণ নিজের ঘরে না গিয়ে সরবের ঘরের দরজায় এসে দাঁড়ালো। সরব শব্দ করে পড়া আওড়াতে আওড়াতে খাতায় কিছু লিখছিল। দরজায় আলতো করা নাড়তেই সরব মাথা না ফিরিয়ে বলল, চলে এসো ভাবি। তরু ভেতরে এসে সরবের চেয়ারের পেছনে দাঁড়ালো। মাথাভর্তি চুলগুলো নাড়িয়ে দিয়ে বলল, কি করে বুঝলে আমি এসেছি? সব এবার পিছন ফিরে চাইলো। উচ্ছল্ল হেসে বলল, তুমি ছাড়া কেউ আমার রুমে কড়া নেড়ে আসে না। তরু সরবের মুখের দিকে চেয়ে রইল। খুবই বিভৎস অবস্থা। এক পাশে গালে ভালো রকম ফোলা, ঠোঁট ফুলে আছে, ঘাড়ের কাছে নারকেলের শলার আঁচল, অথচ ছেলেটার মুখ ভর্তি হাসি। কিছুক্ষণ আগে মারধর তার চঞ্চলতা এক টুকরো আঁচড় কাটতে পারেনি। তরু ভ্রম নাচিয়ে বলল, তো খুব সিগারেট খাওয়া হচ্ছে আজকাল। সব তরুর দিকে ফিরে বসলো, বলল, খাইনি, একটা এক্সপেরিমেন্ট করতে কিনেছিলাম। আমি অবশ্য এর থেকেও খারাপ একটা জিনিস সংগ্রহ করেছি। আমার ভাগ্য ভালো ভাইয়া ওটা দেখেনি, নয়তো। সব থেমে গেল, একটু ভেবে বলল, আচ্ছা ভাবি, সিগারেট খাওয়া কি খুব খারাপ কাজ? একদম না, বড় বড় জ্ঞানী মানুষদের প্রায় সকলেই ধূমপান করেন। তুমি সরজিৎ রায়কেই চিন্তা করে দেখো। সরজিৎ রায়ের ঠোঁটের কোনো পাইপ নেই, এমন সরজিৎ চিন্তা করা যেতে পারে?
তাহলে সিগারেট খেলে খারাপ ছেলে বলা হয় কেন? ওরা ভালো জানে না বলেই বলে। মানুষের ভালো খারাপ হওয়া কোনো সামান্য সিগারেটের উপর নির্ভর করে না। ভালো খারাপ নির্ভর করে যার যার বিবেকের উপর। তুমি তোমার বিবেক কতটা কাজে লাগাতে পারছো সেটাই বড় ব্যাপার। তবে আরেকটা বিষয় অবশ্যই আছে। সব আগ্রহ নিয়ে চাইলো। কি বিষয়? আবেগ। সৃষ্টিকর্তা মানুষকে যা যা দিয়েছেন তার মাঝে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আবেগ আর বিবেক। আবেগ আর বিবেকের সৃষ্টি করার পর দেখা গেল তারা দুজনেই মানুষের উপর সম্পূর্ণ কৃতিত্ব পেতে চায়। দুজনের কেউই নিজেকে খাটো করে দেখতে রাজি নয়। সৃষ্টিকর্তা তাদের বিভেদ নিষ্পত্তি করতে মানব জীবনকে দুটো ভাগে ভাগ করে আবেগ আর বিবেককে তাদের নিজ নিজ রাজত্ব বুঝিয়ে দিলেন। আবেগ পেল মানুষের শিশু বয়স থেকে প্রথম যৌবন পর্যন্ত রাজত্ব, আর বিবেক পেল শেষ যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত, যার ফলে পৃথিবীর মানুষ পৃথিবীর সকল বিতর্কিত কাজগুলোকে প্রথম যৌবনে পদার্পণ হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করলো। বাইরের দেশগুলোতে দেখো, 18-র আগে নো অ্যালকোহল, বিদেশের 20-এর আগে নো ড্রাইভিং লাইসেন্স। তুমিও যদি 18-র পর সিগারেটের প্যাকেট নিয়ে ঘুরে বেড়াও, দেখবে ব্যাপারটা এখনকার মতো খুব ভয়ানক ব্যাপার হচ্ছে না। বলো তো এর কারণ কি? কেন এই 18 বয়সকেই সীমারেখা দেওয়া হলো, অন্য কোনো বয়স নয় কেন? সব আগ্রহ নিয়ে শুধালো। কেন? কারণ 18 বছর বয়স থেকে আবেগের রাজত্ব দুর্বল হয়ে আমরা বিবেকের রাজত্বে যেতে শুরু করি। আমরা আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাবার চেষ্টা করি, কোনটা ঠিক কোনটা ভুল, কোন জিনিসটা আমায় কষ্ট দিবে, অথবা কোনটা আমাদের এড়িয়ে যাওয়া উচিত। আবেগ ভীষণ অহংকারী, সে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান ভাবে বলেই ভুল করার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বিবেক হলো বিচক্ষণ, সে যুক্তি দিয়ে ভাবতে ভালোবাসে। তাই মানুষের বয়স যত বাড়ে তারা তত বাস্তবধর্মী হয়। তোমার মধ্যে এখন আবেগের রাজত্ব চলছে। তুমি যেন আবেগের বশে না ভেবে ভুল কিছু না করে বসো। এই জন্য এই সিগারেট, অ্যালকোহল, প্রোপম, নারী ইত্যাদি কঠিন কঠিন বিষয় থেকে তোমায় দূরে রাখার চেষ্টা করে বিবেকবান মানুষজন। তারা আতঙ্কিত থাকে, কখনো কখনো নিজের ইচ্ছা মতামতটাও চাপিয়ে দেয়। এটা অবশ্য ভুল। তারা আসলে তোমার ভেতরে বিবেকের রাজত্বের জন্য অপেক্ষা করে, যাতে পরবর্তীতে তোমার মনে না হয়, ইস, এটা আমি এইভাবে কেন ভাবলাম না, এই কাজটা এইভাবে কেন হলো না। এই আফসোসটা তখন অনেকেরই ভালো লাগে না। আমার মনে হয় তোমারও বিবেকের জন্য অপেক্ষা করা উচিত। তবে তুমি চাইলে এখনো সিগারেট খেতে পারো, তোমার ইচ্ছে। তুমি যখন খাবে আমায় ডাকবে, আমিও টেস্ট করে দেখব। সরব মুগ্ধ চোখে চেয়ে ছিল। এইবারে হেসে ফেললো। তরুর কথা শুনতে তার ভাল লাগে। তরু কি সুন্দর করে কথা বলে। তরু যখন কথা বলে সরবের মনে হয় তরুর প্রতিটি কথা বেদ্যবাদিকের মতো সত্য। এত সুন্দর করে যে বলে তার কথা মিথ্যা হতে পারে। তরু আজ গোলাপি শাড়ি পরেছে, ঘাড়ের ওপর বিশাল খোপাটা প্রায় খুলে খুলে গিয়েছে, ঘামন্ত মুখ, ক্লান্ত দু চোখ। সরব হাত বাড়িয়ে তরুর শাড়ির আঁচল ধরে বসে রইল। তরু হেসে শুধালো, মায়ের খেয়ে কেমন মজা পেলে ছোট সুলতান? ব্যথা করে? সরব হেসে বলল, ডান পাশের একটা দাঁত নড়ে গিয়েছে, নড়া দাঁতের মাড়ি ফুলে গাল ফুলে গিয়েছে। ভাইয়ার যে কি শক্তি! কত সহজ করে বলে ফেললো। কোথাও যেন এক বিন্দু ক্ষোভ নেই, আক্ষেপ নেই, মন খারাপ নেই। তরুর ভীষণ মায়া হলো। তরুর অনুভূতি শক্তি খুব একটা প্রখর নয়, কি জানে কেন কারোর সংস্পর্শেই তাকে গভীরভাবে স্পর্শ করতে পারেনি কখনো। তবুও তরুর মনে হয় এই ছেলেটার মতো গভীর মায়া বোধহয় তরুর আর কারো প্রতি হয়নি কখনো। তরু গভীর মায়ায় হাত বুলিয়ে দেয় সরবের মাথায়। সরব হাসি হাসি মুখে চেয়ে থাকে, একদম ঠিক মাহবুবের মতো তার দৃষ্টি। নিঃসংকোচে শুধালো, মেয়েদের কি গোপন কোনো পারফিউম হয় ভাবি? মায়ের ঘরে তো কোনো পারফিউমের শিশি দেখি না, তারপরও তোমার গায়ে মায়ের গায়ের মতো সুগন্ধ, একদম মামা গন্ধ। তরু উত্তর দিল। অবাক হয়ে খেয়াল করলো বুকের ভেতর আস্ত এক শেকড়ের নাড়াচড়া। শেকড়ের শিরায় শিরায় আশ্চর্য এক মায়ের বাঁধন তরু মনের গহরে অনুভব করে। এই সংসার নামক অদৃশ্য শেকড়ের প্রতিটি মানুষের প্রতি তার আশ্চর্য মমতা, আশ্চর্য আকর্ষণ, যে আকর্ষণে তরুকে বেঁধে ফেলেছে, ভীষণ মায়া নিয়ে জড়িয়ে ফেলেছে আষ্টে পিষ্টে। এটা কি তবে বিয়ের পার্শ্বপ্রতিক্রিয়া, নাকি সৃষ্টিকর্তার প্রদত্ত ঐশ্বরিক শক্তি?
তরু শোবার ঘরে ফিরে 11টার পেরিয়ে। মাহবুব বালিশে আছড়া হয়ে মাথাটা পেছন দিকে এলিয়ে শুয়ে আছে, বাম হাতটা কপালের ওপর, বুকের ওপর বই, চোখ দুটো বোঝা। তরু ঘরে ঢুকতেই বিছানার পাশে জানালাটা খুলে দিল। ঘরে আলো নিভিয়ে মোলান জ্যোৎস্নার মাহবুবের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। সাদামাটা চেহারায় মাহবুব, আহামরি বিশেষ তো কিছু নেই। অথচ তরুর কাছে মনে হয় মাহবুব যেন সৃষ্টিকর্তার এক অভিনব সৃষ্টি, সব থেকে সুন্দর সৃষ্টি। তরু বালিশে ঠেস দিয়ে ঘাড় বাঁকিয়ে চেয়ে থাকে। মাহবুবের প্রশস্ত কপাল, ঘামে ভেজা চুল, তীক্ষ্ণ নাসা, দাড়িহীন পরিপাটি গাল, কালচে ঠোঁট, থুতনিতে মিষ্টি গর্ত, ডান হাতের বুকের সাথে আলতো করে চেপে রাখা বই, রুক্ষ শক্তিশালী হাতের দৃশ্যমান শিরা। তরু সবই সময় নিয়ে দেখে। মাহবুবের দিকে চেয়ে থাকতে থাকতে টের পায় গোপন দেওয়ালের নড়বড়। এই বিয়েটা, এই মানুষটার তরু পেয়েছিল একদমই মজার ছলে। ধারাবাহিক জীবনে হাঁপিয়ে উঠে নতুন কিছু পাওয়ার কৌতুককে খুব আগ্রহ নিয়ে বিয়ে করেছিল তরু। তরুর সঙ্গ চাওয়া না চাওয়া সকল পুরুষই যেমন তাকে বিশেষ চোখে দেখে, তরু ভেবেছিল মাহবুবও বোধহয় হবে তেমনই এক মুগ্ধ পুরুষ। কিন্তু কোথায়, যেন কিছু একটা উল্টো হয়ে এলো। টেলিফোনের ওপাশে মাহবুবের দ্বিধাহীন গমগমে কণ্ঠস্বর, তার জড়তাহীন নির্বাক ব্যবহার তরুর মনের ভেতর বর্বর ব্যাপারটাকে আরো ভারী করে দোল দিয়ে গেল। এক বিন্দু বিস্মিত না হয়ে তরুর তালে তাল মিলিয়ে তরুর প্রতি মাহবুবের এই প্রগাঢ় অধিকার বোধ শিরা শিরা তুলে দিল হৃদয়ে। মেকি আহ্লাদ, কট্টপতা, সভ্য পুরুষের সাধারণ সভ্যতা তরুকে মুগ্ধ করার চেষ্টাবিহীন এই পুরুষকে তরুর কেন যে এত ভালো লেগে গেল। যতটা না ভালো লাগলো তার থেকেও বেশি মাহবুব যেন তার নিজের হলো, একেবারে নিজের মানুষ। তার নামেই বুক বেয়ে নামতে লাগলো কেমন ঘর ঘর প্রশান্তি। তরু তার এক জীবনের সকল অভিমান তার ঘাড়ে ছড়িয়ে দিয়ে আরাম করে বসলো। সে পুরুষও যেন মাথা পেতে নিল সকল অভিমান। কেমন পুরুষিত তার হার মানার পদ্ধতি। তবুও কোথাও যেন ভীষণ ফাঁকা ফাঁকা, পেয়েও না পাওয়ার স্বাদ, দিয়েও না দেওয়ার জেদ। তরু হাত বাড়িয়ে মাহবুবের ঘামে ভেজা চুলগুলো সরিয়ে দিল। ধীরে ধীরে হাত নামিয়ে স্থির করলো মাথা চড়া দিয়ে উঠতে থাকা তীক্ষ্ণ রোম রাচিত ভর্তি খসখসে গালের উপর। তরুর নরম হাতের স্পর্শে ঘুম ছুটে গেল মাহবুবের। চোখ মেলে তরুর দিকে তাকালো। তরু চমকালো না, দূরে সরে যাওয়ার চেষ্টা করলো না, তীক্ষ্ণ চোখে চেয়ে রইল মাহবুবের চোখের দিকে। মাহবুব হাতের বইটা শিউরের কাছে সরিয়ে রেখে তরুর হাত ধরে কাছে টেনে নেওয়ার চেষ্টা করলো। তরু আগের জায়গাতেই স্থির হয়ে বসে থেকে রহস্য করে হাসলো, ভ্রু উঁচিয়ে বলল, এতই সহজ? মাহবুব তার সেই শিরশির অদ্ভুত দৃষ্টিতে তরুর দিকে চেয়ে রইল। তরুর বুক কেঁপে উঠল, হাত পা ছড়িয়ে আরাম করে বসলো। আসবাবধানে সরে যাওয়া শাড়ির আঁচল নড়ে চড়ে আবেদনীময় মোহনীয়তায় যেন তরুর ইচ্ছেকৃত তার মাহবুব বুঝল। তরু হঠাৎ ঘাড় বাঁকিয়ে চাইল। আধ খোলা চুলের রাশি পুনরায় খোপায় মোড়াতে মোড়াতে বলল, এই যে স্বামী অন্য মেয়েকে মিষ্টি বলে আমাকে বিয়ে করা কেন শুনি? মাহবুব তরুর কথার অর্থ ধরতে পারল না। সবল হাতে আচমকা তাকে টেনে নিল বুকের কাছে। তরুর খোপা বাঁধছিল, আকস্মিক আক্রমণে বাঁধানা হলো চুলের বাহর। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে তরুর কোমল ঘাড়ের কাছে মুখ লুকালো মাহবুব। চাপা কণ্ঠে বলল, আর যন্ত্রণা করো না তো তরু। তরু ফিসফিস করে বলল, কাল আমি হলে চলে যাব, যেখানে আমার দাম নেই সেখানে থেকে যাব। আমি কি এতই সহজ? কোথাও যাবে না তুমি, চুপ। তরুর পড়ার টেবিলের উপর যে সফেদ রঙা যন্ত্রটা পড়ে আছে তার নাম হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ারটা 2 দিন যাবত টেবিলের উপর বড় অবহেলা নিয়ে পড়ে আছে। তরু যতটা ব্যবহার করেনি, জিনিসটা কি করে ব্যবহার করতে হয় সেটা অবশ্য জানে না। আজকাল যুগে জানি না বলে কোনো ব্যাপার নেই, ইউটিউব ঘাটলেই সব জানি হ্যাঁ হয়ে যাবে। তরুর মধ্যে জানি নাকে জানি হ্যাঁ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাতের আধারের মতো বিশাল কেশ ভার এই বৈদ্যুতিক যন্ত্র দিয়ে শুকাতে বসা অন্তত ধৈর্যের কাজ। এত ধৈর্য তরুর প্রাণে সইবে না। মাহবুব আশেপাশে থাকলে অবশ্য এই ভীষণ পরিশ্রমের কাজটা খুব আগ্রহ নিয়ে করানো যেত। পিঠের উপর কেশরাশি মেলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলতো,
এই যে ভদ্রলোক, চুল শুকিয়ে দাও দেখি। হেয়ার ড্রায়ার কিনে দিয়ে তো মনে হচ্ছে একদম অলিয়া অলিয়া পর্যায়ে চলে গিয়েছো। বউয়ের ভেজা চুল যে শুকাতে হবে সে খেয়ালও থাকে না। আশ্চর্য। মাহবুব তখন কেমন প্রতিক্রিয়া দেখাতো, সে কি সত্যি সত্যি আয়োজন করে চুল শেখাতে বসতো? তরুর হঠাৎ করে চুল ভিজিয়ে মাহবুবের সামনে গিয়ে বসতে ইচ্ছে হলো। ইচ্ছে থাকলেই উপায় হয়। প্রবাদটা বড় ভ্রান্ত বলেই হয়তো তরুর ইচ্ছেটা পূর্ণ হলো না। তরু 2 দিন হলো শ্বশুর বাড়ি থেকে হল এসেছে অন্তত টেকনিক খাটিয়ে। মাহবুবকে জানতে দেওয়া হয়নি গোটা ব্যাপারটা। মাহবুবের প্রতিক্রিয়া কেমন হয়েছে তরু জানে না। সে বউয়ের জন্য ছুটে নিয়েছে, অথচ বউ তাকে ফাঁকি দিয়ে উড়ে গিয়েছে। বিরক্ত হওয়ার কথা। মাহবুব উড়ে যাওয়ার পাখিকে ফোন করে গম্ভীর কণ্ঠে শুধিয়েছে। তোমার এখন হলে থাকাটা কি খুব জরুরি তরু? তরু জানিয়েছে। অবশ্যই জরুরি, ওখানে আমার পড়াশোনা কিচ্ছু হচ্ছে না। তুমি হলে যেতে চাও সেটা আমাকে বললে হতো না? তরু হেসে বলল। আমি তো ওখানে যাওয়ার সময়ও তোমাকে বলিনি মাহবুব। মাহবুব কোনো উত্তর না দিয়ে ফোন কেটেছে। অর্থাৎ তরুর সাথে কথা বলার সকল ইচ্ছে তার বামপৃষ্ঠপুত্র হয়েছে। তারপরে 2 দিন মাহবুব তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি। এমন একটা অবস্থায় মাহবুবের সামনে চুল ভিজিয়ে বসে যাওয়া অসম্ভব। কেবল ইচ্ছে নয়, মহা ইচ্ছে থাকলেও অসম্ভব। তরু দীর্ঘশ্বাস পেল। মাহবুবের সাথে ঝামেলাটা সে ইচ্ছে করেই করেছে। মাহবুব আশেপাশে থাকলে তার ভেতরে যে আশ্চর্য পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা তরুটা খুব বিরক্ত করেছে। তরু খেয়াল করেছে মাহবুবের প্রতি তার অভিমানগুলো আপনা আপনি কমে যাচ্ছে। কেন কমছে সেটা অবশ্য রহস্য। তরু বুঝতে পারছে না নারী মনের অভিমান এত ঠুকনো হবে কেন। যে পুরুষ তাকে গুরুত্ব দিচ্ছে না তাকেই উজাড় করে দিতে চাইবে কেন? কেন কেন কেন? চৈতের আকাশের সফেদ রঙা মেঘ উঠছে। পর্দাহীন খোলা জানালা বয়ে যাচ্ছে চৈতের গরম হাওয়া। আকাশের কৃষ্ণপক্ষের চাঁদ উঠছে রগ্ন নিষ্প্রহ বধূর মতোই মোলান তার আলো। সেই আলো আধারী খেলায় ঠায় দাঁড়িয়ে থাকা তরুকে দেখায় গাছের মতোই রহস্যময়, স্থির, শান্ত, বিষণ্ণ। মনের ভেতর ছুটে চলছে সংসার জীবনের দ্বন্দ্ব। কোথাও যেন হারিয়ে গিয়েছে তরু। কিছু একটা খোয়া গিয়েছে তার। অথচ সে হারিয়ে যাওয়া জিনিসের প্রতি তরুর কি বৈরাগ্য, আনন্দ। মনের কোথাও যেন চাপা উচ্ছন্ন। কিসের সেই উচ্ছন্ন? নিজেকে বুঝতে না পেরে পাথরের প্রতিমার মতো শীতল হয়ে আসছে তরুর চোখ। নিজের মন শুধায়। প্রিয় মেঘ, বলো দেখি, কেন আমার এই লুকানো উচ্ছ্বাস? কেন আমি এত বিষণ্ণ? মেঘেরা রহস্য করে হাসে। তাদের ঝংকার তোলা হাসিতে ঝিম ধরে যায় কান। তরুর খেয়াল হয় মেঘ নয়, তরুর বেড়া মোবাইলটা বড় জ্বালাতন করছে। তরু ফোন তুলল। ওপাশ থেকে সজলের উচ্ছল কণ্ঠ শোনা যাচ্ছে। তো শ্বশুরবাড়ি কেমন লাগছে শ্যালিকা? শ্বশুরবাড়ি কেমন লাগছে বলতে হলে শ্বশুরবাড়ি থাকতে হয়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আমি শ্বশুরবাড়িতে নেই, তাই বলতে পারছি না। সজল অবাক হয়ে বলল। সে কি, তুমি তাহলে কোথায়? তরু নির্বিকার কণ্ঠে বলল। রাস্তা ধরে হাঁটছি। ঘুম থেকে উঠেই শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসেছি। ভাবছি আপনার কাছে যাব। ঘুমাবেন না, জেগে থাকুন। সজল দিশেহারা কণ্ঠে বলল। বলছো কি? পালিয়ে এসেছো মানে কি? শ্বশুরবাড়ি কি পালিয়ে আসার জায়গা? তুমি অ্যাডজেক্টলি আছোটা কোথায়? যেখানে থাকো ভুলেও আমার বাসায় আসবে না। আমি বাসায় একা। তোমার আপা গিয়েছে বাপের বাড়ি। আমি তোমার আপাকে এক্ষুনি ফোন করছি। তুমি যেখানে আছো সেখানেই থাকো। আমি কোনো একটা ব্যবস্থা করছি। তরু গম্ভীর কণ্ঠে বলল। কোনো ব্যবস্থা করার দরকার নেই, আমি আপনার বাসাতেই উঠব। কাল সকালে আমার সাথে থানায় যাবেন। সম্মানিত এএসপি মাহবুবুর হাসান নীরবের নামে নারী নির্যাতনের অভিযোগে একটা মামলা করা হবে। সজল এবার ঘামতে লাগলো। হতবাক কণ্ঠে বলল। নারী নির্যাতনের মামলা মানে কি? আমাকে বিশ্বাস করতে বলো না যে মাহবুবের মতো মানুষ তোমাকে নির্যাতন করেছে। মাহবুবের মতো মানুষ বলে তো আপনি তাকে সাধু সন্ন্যাসী লেভেলে নিয়ে চলে যাচ্ছেন। শুনুন সজল ভাই, আপনারা তাকে সাধু সন্ন্যাসী লেভেলের মানুষ ভাবলেও সে আসলে তা নয়। সে হলো মাংসাশী প্রাণী। পাশের বাড়ির কচি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক আছে। আমার মতো বুড়ো মেয়ে তার পছন্দ নয়। এই যে আমাকে ধোঁকা দিল, এটা নির্যাতন নয়? সজলের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একের পর এক ভয়াবহ খবরে তার বুক ধড়ফড় করছে। তোর নির্বিকার কণ্ঠে বলল। বুড়োই তো,
যার 16-17 বছরের মেয়ে পছন্দ তার কাছে 21 বছরের মেয়ে বুড়ো হওয়া স্বাভাবিক কিছু নয়। সজল অবিশ্বাসের কণ্ঠে বলল। অসম্ভব। মাহবুবের মতো মানুষ এমন একটা জঘন্য কাজ করতে পারে না। অস্বাভাবিক কিছু নয়। আপনি নিজেই তো প্রেম করে বিয়ে করেছেন। আপনি নিজে প্রেম করে মাহাবুরের প্রেমকে জঘন্য বলছেন। আপনি তো দারুণ হিপোক্রেট। আপনার নামেও মামলা করা উচিত। সজল মিনমিন করে বলল। বিয়ের আগে প্রেম, আবার বিয়ের পর বউ রেখে প্রেম এক হলো? তরু বলো। এখানেও আপনাদের দোষ। বিনা মেঘে বজ্রপাতের মতো না চাইতেই আচমকা ধরে বেঁধে বিয়ে দিলে এমনই হবে। আমার উচিত আপনাদের সবার নামে মামলা দেওয়া। কাল সকালে আমার সাথে থানায় যাবেন। আপনি না ম্যাজিস্ট্রেট, কানেকশন তো থাকার কথা। কঠিন একটা মামলা সাজাবেন। এক মামলাতেই এসপি কাইত। সজল দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি ম্যাজিস্ট্রেটের হলে তোমার বর এসপি, 3-4 বছর বেশি হলো চাকরি করছে, গ্রেড ভালো, প্রমোশন হয়ে যাবে। থানায় আমার থেকেও ওর ভালো কানেকশন বেশি। তুমি পুলিশের ঘরে যাবে পুলিশের নামে মামলা করতে? মাহবুব তোমাকে মার্ডার কেসে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। তার মানে আপনি বলছেন মাহবুব ফাঁসাফাঁসি ধরনের ছেলে? সজল বিপদগ্রস্ত কণ্ঠে বলল। না না, তা কেন? মাহবুব অত্যন্ত ভালো ছেলে। ভালো ছেলে হলে ফাঁসাবে কেন? ভালো ছেলেরা কাউকে ফাঁসায়? ভালো ছেলেরা অভিযোগ মাথা পেতে নেয়, লজ্জিত হয়। আপনি দরজা খুলে অপেক্ষা করুন। ভালো ছেলের ভালোগিরি ছোটানোর ব্যবস্থা আমি করছি। তরু ফোন কেটে দিল। মাহবুবের সাথে বিয়ে হওয়ার পর তার কতিপয় অধপতনের মাঝে একটি উল্লেখযোগ্য অধপতন হলো সে এখন পানির মতো গলগল করে মিথ্যে বলতে পারছে। তরু ফোনটা পাশে ফেলে বিছানায় টান টান হয়ে শুইল। তরুর ধারণা ঠিক থাকলে সজল এখন চারুর ফোনে লাগাতার ফোন দিচ্ছে। টেনশনে তার হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। তরুর দুঃখ সমুদয় সমস্যা এই পৃথিবীর যে সকল পুরুষকে একটু অন্যরকমভাবে স্পর্শ করে তাদের মধ্যে সজল নাম বেশ উল্লেখযোগ্য জায়গায় আছে। সজল বাস্তবিকই তরুকে ভীষণ স্নেহ করে। বিষয়টা তরু জানে, বুঝে এবং জ্বালাতন করে। কান থেকে টেলিফোন নামানোর মিনিটখানেক পরেই আবারও ঝনঝন করে বেজে উঠল সেই ব্যায়ামযন্ত্র। তরু অনুভূতি শূন্য হাতে কল তুলল। ওপাশ থেকে সরব ফিসফিস করে বলল। ভাবি, ভাইয়া তোমার প্রেমের ব্যাপারটা কতটুকু এগোলো? তোমাদের প্রেমটা হলো নাকি এখনো ঝুলছে? তরু বলল। ঝুলছে। এই ঝুলাঝুলির ব্যাপারটা আর কতদিন চলতে হবে? তরু গম্ভীর কণ্ঠে বলল। বলা যাচ্ছে না। প্রেম তো কোনো হিসেব নিকেশের বিষয় নয়। সারা জীবনও ঝুলাঝুলি অব্যাহত থাকতে পারে। তাছাড়া গরু টাইপের মানুষের প্রেম হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে তোমার ভাই হলো উন্নত মানের গরু। সরব উত্তরের কিছু বলল না, কিছুক্ষণ নীরব থেকে বলল। তুমি কি ভাইয়ার সাথে রাগ করে চলে গিয়েছো ভাবি? আর আসবে না? তরু ম্লান হেসে বলল। তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ, ভাইয়া তোমার প্রেমে পড়েনি বলে মন খারাপ? তরু হাসলো, বলতে ইচ্ছে হলো। প্রেম যার যার ব্যক্তিগত ব্যাপার সরব। আমরা কারোর প্রেমে পড়তে পারি, কিন্তু সে প্রেম দ্বিগুণ হয়ে আমার কাছে ফিরে আসছে বলে মন খারাপ করতে পারি না। কিন্তু কি করে বলবে? তার নিজেরই যে মন খারাপ হচ্ছে। সরব ভাবিকে চুপ থাকতে দেখে বলল। ভাবি, আমরা ভাইয়াকে প্রেমে ফেলার জন্য নতুন কোনো টেকনিক ইউজ করতে পারি। প্রেমে পড়ার বিকল্প কিছু পন্থা বলো দেখি। কঠিন কঠিন পন্থা বলবি, সহজ পন্থা ব্যবহারের ঝুঁকি আছে, ভাইয়া ধরে ফেলবে। তরু দীর্ঘশ্বাস পেল। তোমার ভাই সব টেকনিকের ঊর্ধ্বে। এইসব টেকনিকে গরু মাহবুব ছাগল মাহবুব হবে না। সরব হতাশে কণ্ঠে বলল। উফ, ভাইয়াকে প্রেমে ফেলা দেখি ম্যাথমেটিক্সের থেকেও হার্ড। আচ্ছা ভাবি, কালো জাদু করে কি প্রেমে ফেলা যায়? ধরো 250 টাকা বাজেট, এর মধ্যেই একটা শক্ত জাদু করে ফেললাম, হবে না? তরু হেসে ফেলল, কণ্ঠস্বর গম্ভীর করে বলল। আইডিয়াটা খারাপ না, কিন্তু এইভাবে কাউকে জোর করে প্রেমে ফেলা অন্যায় হয়ে যাচ্ছে না? অন্যায় হলেও খুব বড় অন্যায় হওয়ার কথা না। অযথা তোমার মন খারাপ করিয়ে দেওয়াটাও তো ভাইয়ার অন্যায় হচ্ছে। অন্যায়ে অন্যায়ে কাটাকাটি। তাছাড়া আমি তো খুব ভালো ছেলে না। এটুকু অন্যায় মোটামুটি গণ্ডি পেরিয়ে যাওয়ার আশঙ্কা নেই। ভাইয়া নিশ্চয়ই তোমার প্রেমে পড়বে। তুমি একদম মন খারাপ করে থেকো না। তরুর হঠাৎই মন খারাপ হয়ে গেল। কি আশ্চর্য, পৃথিবীর সকলে তাকে নিয়ে এত ভাবে, কেবল মাহবুব ভাবে না। কেন ভাবে না?
তরু ডান হাত মুখের সামনে এনে হাই তুলল। হট করে খুলে রাখা জানলা দিয়ে দূরের ওই আকাশের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল। অন্ধকারশূন্য আকাশ, মুক্তের মতো একটি দুটি তারা ফুটেছে। হলের পাশে লম্বা মাথার নারকেল গাছটার চৈত মাসের হাওয়া লেগেছে। স্তব্ধ প্রকৃতিকে বুড়ো আঙ্গাল দেখিয়ে মাথা দোলাচ্ছে গেরুয়ায় পড়া বাউলের মতো। তরুর আধার রঙা চুল সর্য ছড়িয়ে গড়াগড়ি খায় মেঝেতে। আঁচল সরে যায়, শুভ্র উদরখানা দেখায় চাঁদের আলোর থেকেও উজ্জ্বলিত। মোমের মতো পা জোড়ো বেরিয়ে আসে ভারী সোনার নূপুর। এই নূপুর জোড়া তরুর শাশুড়ি মা দিয়েছিলেন বড় ভালোবেসে। তরু নূপুর হাতে নিজেদের শোবার ঘরে এসে নিটোর পা জোড়া দোলাতে দোলাতে বাঁকা চোখে চেয়ে বলেছিল, পুলিশ অফিসার বিয়ে করলে নাকি জীবনে ছোটখাটো সমস্যার সমাধান হয়ে যায় চট করে। তাই বলি নূপুরটা যদি ঝুঁকে ঝুঁকে নিজেরই পড়তে হয়, তাহলে বাবা আমায় অমন মিথ্যে লোভনীয় বিয়ে দিলেন কেন? আশ্চর্য। মাহবুব বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। তরুর কথার প্রতি উত্তরে শার্টের বোতাম লাগাতে লাগাতে চোখ তুলে তরুর দিকে চাইল। তরু উদাস মুখে চোখ ফিরিয়ে নিল। মনোযোগী চোখ জোড়ো স্থির করলো জানালার বাহিরে এক চিলতে আকাশের উপর। মাহবুব এগিয়ে এসে কি যত্ন করেই না নূপুর পরালো তরুর পায়ে। তরু চমকে উঠল, ফিরে তাকালো। মাহবুবকে আগ্রহ না করে হৃৎপিণ্ডের সাথে সাথে পা দুলিয়ে দুলিয়ে পায়ের তুল্য ঝংকার তোলা সুর। চারপাশে যেন বেজে উঠল কোনো কিশোরীর বাদ ভাঙা হাসির মোহনীয় রব। মাহবুব তরুর উদাসীনকে পরোয়া না করেই তরুর মুখের কাছে মুখ নাওয়ালো। তরু নিখুঁত নাকের একমাত্র কলঙ্ক হয়ে থাকা ছোট্ট রঞ্চের বসিয়ে দিল শুরু। ছোট্ট এক মুক্তদানা তরুর নিখুঁত নাকের ওপর তা দেখালো আকাশের চোখ ফাঁকি দিয়ে ছিনিয়ে আনা ঝলমলে তারার মতো। তরুর হৃদস্পন্দন থমকে গেল। এই বুঝি মাহবুব মুগ্ধতায় বাক্য হারায়। তরুকে বলে, তরু, তোমাকে আকাশের মতো সুন্দর লাগছে। নাকফুলটাকে লাগছে আকাশের বুকে ছোট্ট তারা। গরু মাহবুব অবশ্যই ভদ্রলোকের মতো ব্যবহার করেনি। তরুর মন ভেঙে দিয়ে সে করেছে গরুর মতো ব্যবহার। তরুর নাকের দিকে কয়েক পলক ভ্রু কুচকে চেয়ে থেকে নাকফুলের ছোট্ট কুচিখানা তরুর হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, এটা লাগাবো কিভাবে? লাগিয়ে নাও তো। তরু দীর্ঘশ্বাস ফেলে। আকাশের মতো তার বুকের মধ্যেখানেও গাঢ় বিষণ্ণতার আধার নামে। প্রাকৃতির দোয়াত ভাঙা কালি ঢেউয়ের সন্ধ্যা আঁকাতেই মাহবুবের জন্য মন কেমন করে। মাহবুবের গন্ধে গন্ধে আচ্ছন্ন থাকা সন্ধ্যাটা শূন্যতায় খা খা করে। খা খা করলেও উপায় নেই। মাহবুব সম্পর্কে তরুর কাছে কিছু অমীমাংসিত রহস্য আছে। সেই রহস্য সমাধান না হওয়া পর্যন্ত এসব খা খা ফা ফা এর দাম দেওয়া হবে না, একদমই না। তরু বুক ভর্তি শূন্যতা নিয়েই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। এলো শাড়ি, এলোমেলো চুল, মেঘ কুমারীর চোখের পলকে ঘুম কুমারী হলো। জানালা দিয়ে বেয়ে গেল রাত্রিকালের দীর্ঘশ্বাস। কে যেন বলেছিল প্রাকৃতিক শূন্যতা পছন্দ করে না। বিষয়টা বোধহয় সত্য। সেই শূন্যতা পূর্ণ করতেই তরুর বুক ভরিয়ে দিয়ে স্বপ্নের দুয়ারে মাহবুবের দেখা মিলল। মাহবুব তার ঘরে আরামে কেদারায় বসে বই পড়ছে। কোনো কারণে তার মুখখানা শুকনো বিষণ্ণ। তরু সব সময়ের মতো বিছানায় পা ঝুলিয়ে বসলো। তার পায়ে টকটকে লাল আলতা, পায়ে টিনের চালের পরা বৃষ্টির মতোই সিজিন ধবনি। ভারী চুলের বহরও ঝুলছে সহ্য বেয়ে বেশ খানিকটা নিচ পর্যন্ত। পান খেয়ে লাল টুকটুকে ঠোঁট। তরু ঠকঠকে ঠোঁটে রহস্যময় হাসি হাসলো। নুপুর পরা পা জোড়া দোলাতে দোলাতে শুধালো, তুমি এত মন খারাপ করে বই পড়ছো কেন মাহবুব? বইয়ের মোলারটা কি হাসি খুশি? এমন হাসি খুশি বই পড়ে বুঝি মন খারাপ করতে হয়? মাহবুব বলল। আমি তো বই পড়ছি না তরু, তোমাকে পড়ছি। তরু বিস্মিত কণ্ঠে বলল, আমাকে পড়ছো? মাহবুব বিমর্ষ মুখে মাথা নাড়ালো। তরু শুধালো, তোমার চোখগুলো এত বিষণ্ণ দেখাচ্ছে কেন মাহবুব? কি আছে আমার মধ্যে? তুমি কি আমার অভিমানগুলো দেখতে পারছো? পারছি। এই অভিমান থেকে কি আমার মুক্তি নেই? নেই। কেন? তুমি তো খুব বুদ্ধিমতী, তুমি বলো নেই কেন? তরু টলমলে চোখে তাকালো, মাথা নেড়ে বলল, জানি না, আমি তোমাকে বুঝতে পারি না। মাহবুব হাত বাড়িয়ে দেয়, ভীষণ স্নেহ নিয়ে ডাকে। তরু। তরু তাকায়। মাহবুব চোখ ভরা প্রশ্রয় নিয়ে বলে,
কাছে এসো তরু। তরু ঠায় বসে থাকে। তার ভীষণ অভিমানী মুখটির দিকে চেয়ে হাতটা আরো প্রসারিত করে মাহবুব। তরুর হাত টেনে নিজের কোলের ওপর বসায়। মাঝরাতের মিহি হাওয়ার মতোই ফিসফিস করে বলে, তরু, এমন কে আছে যে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসতে পারে? এমন কে আছে যে আমার থেকেও ভালো বন্ধু হতে পারে? চেয়ে দেখো, আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়েছি। তোমার মাঝের সকল আয়না আমি ভেঙে ফেলেছি। যেই মুহূর্তে তুমি আমায় ভালোবেসে ডেকেছ, আমি ঠিক সেই মুহূর্তেই তোমার হয়েছি। পুরো পৃথিবী তোমায় রূপবতী ইন্দ্রাণী রূপে দেখেছে। আমার মতো সাধারণ পুরুষের কি ইন্দ্রাণীকে ছোঁয়ার সাধ্য আছে? এই রূপ যে আমার ধরাছোঁয়ার বাইরে। এত রূপের উত্তাপে পুড়তে থাকা তুমি বড় অপরিচিত। আমার কি দোষ? সাধারণ পুরুষ আমি তোমায় ইন্দ্রাণী নই, কেবল আমার তরু রূপে দেখেছি। তোমাকে যত কাছে টেনেছি তত তোমার রূপের ছটা খসে অভিমান দেখেছি। ওই অভিমান তুমি শুধু আমায় দিয়েছ। ধন্যবাদ তরু। সেই অভিমানে আমি আমার তরুকে পেয়েছি। মাহবুবের অবাধ্য হাত কত বাস্তব হয়ে বিচরণ করছে তরুর রন্তে নতে। মেঘমণ্ডর কণ্ঠটা যেন ঝনঝন করে বাজছে কানের কাছে। তরুর আচমকা ঘুম ছুটে গেল। স্বপ্ন না বাস্তব তার প্রভেদ করার চেষ্টা না করে দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। বহু বহু বছর পর তরু হাউমাউ করে কাঁদল। এই মুহূর্তে মাহবুবের গা ঘেঁষে বসার জন্য বুক হাহাকার করে উঠল। ঘড়ির কাঁটার অভিমান খেয়াল হলো না, অদৃশ্য দেওয়াল খেয়াল হলো না। তরু সব ভুলে মাহবুবের মোবাইলে ফোন লাগালো। মাহবুব বোধহয় জেগেই ছিল। ফোনটা রিং হতেই রিসিভ হলো। তরু তখনও ফুপাচ্ছে। মাহবুব ফোন ধরতেই হাওমাও করে কেঁদে উঠল আহ্লাদে। বলল, কোথায় তুমি? আমি তোমার কাছে যাব। মাহবুব বিস্মিত হলো না, তবে কণ্ঠে প্রকাশ পেল অপ্রতিরোধ স্নেহ। বলল, এত রাতে তুমি হল থেকে বেরোতে পারবে তরু? মাহবুবের কণ্ঠ শুনে বুকের ভেতর টলমল করে উঠল আবেগের সুমুরুর। রৌদ্র কণ্ঠে ধমক দিল, সব যদি আমাকেই জানতে হয় তাহলে বাবা আমায় পুলিশের কাছে বিয়ে দিল কেন? তুমি জানতে না তোমার বউ হলে থাকে? বিয়ে করার সময় মনে ছিল না? বিয়ে করেছো কেন? মাহবুব উত্তর দিল না। কিছুক্ষণ নীরব থেকে তরু ঝাঁঝা শুনালো। কণ্ঠে চাপা কৌতুক নিয়ে বলল, ও হ্যাঁ, পুলিশের তো এগুলোই কাজ। তোমার স্বামীর অন্যায় হয়েছে তরু। মাহবুবের কথায় ফোন কেটে কান্না থামিয়ে চোখে মুখে গম্ভীর হয়ে বসে রইল তরু। মাহবুব ঘন্টাখানেক বাদে আবারও টেলিফোন করল। তরুকে গেটের কাছে আসতে বলে ফোন কাটলো। তরু চোখে মুখে ভীষণ বিরক্তি ভাব ধরে রেখে নিচে নামলো। মাহবুব কিভাবে ব্যবস্থা করেছে বোঝা না গেলেও হলের দারোয়ানের ফেলে ফুপে থাকা পকেটের কিছুটা আঁচ পড়া গেল। দারোয়ান নিস্পৃহ মুখে গেট খুলে দিল। মাহবুব গেট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। গায়ে মেটে রঙের পাঞ্জাবি আর রাস্তার বাতির আলো আধারিতে মাহবুবকে দেখাচ্ছে ভীষণ সুন্দর। তরু হঠাৎ করে উপলব্ধি করলো এই মানুষটার মতো ভালো বন্ধু সে আর কখনো পাবে না। মাহবুবের মতো নীরব প্রশ্রয় সকল দাবি মেনে নেওয়া মতো মানুষ তরু আর কখনো পায়নি। প্রথম দিন থেকে মাহবুব তাকে অভদ্র প্রশ্রয় দিয়েছে বলেই সে মাহবুবের সামনে গিয়ে দাঁড়িয়েছে কেবল তরু হয়ে। পাছে তরুর মন ও মুখের কথার প্রভাব বুঝতে পারবে না বলে ভয় হয়নি, মন গুটিয়ে আসেনি। তরু যেন নিজের মনেই চমকে উঠল। চিন্তার সুতোয় সুতোয় টান লেগে মস্তিষ্কে নতুন এক চিন্তা উদয় হলো। উপলব্ধি হলো এই 21 বছর জীবনে মাহবুবের মতো অত মনোযোগ দিয়ে তরুকে কেউ শুনেনি। তরুর অদ্ভুত কথার বানে অনেকেই ফেসেছে। তরুর উদাসীনতা দেখেছে, তরুর কথার সাথে তাল মিলিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। চোখ ভর্তি কটাপটা নিয়ে বাহিক্য তরুকে জানতে চেয়েছে। অবাক হয়ে বিরক্ত হয়েও তরুর রূপ চাঞ্চল্যে চুপ থেকেছে। কিন্তু কেউ তাকে শুনেনি, মনোযোগ দিয়ে শুনেনি। যার কাছে নির্ভয় হয়ে কথা জমা রাখা যায়, তরুর তেমন কোনো বন্ধু হয়নি। তার চারপাশে ঝাঁকঝাঁক বন্ধুদের হুড়োল, অথচ তরু দেখেছে কেবল দেওয়াল, আর সেই দেওয়াল ভাঙার অপেক্ষা। তরু দীর্ঘশ্বাস পেল। নাসার রন্তে মাহবুবের নিজস্ব সেই গন্ধটা ধাক্কা দিতেই চেতনায় ফিরল। মাহবুব ততক্ষণে কাছে এসে দাঁড়িয়েছে। গুছিয়ে না রাখা চুল আর একদিনে না কমানো দাড়িতে তাকে বড় অন্যরকম দেখাচ্ছে।
তরু মুগ্ধ চোখে তাকায়। এই পুরুষকে সে যত দেখে ততই মুগ্ধ হয়, ভালো লাগে, ভালোবাসতে ইচ্ছে হয়, মাঝে মাঝে ইচ্ছে হয় হাওমাও করে কাঁদতে, কিন্তু তরু তো কাঁদে না। বাবা বলে তরু কান্নায় বিবর্জিত রমণী, কান্না বিবর্জিত রমণীদের চোখে কান্না থাকে না, বুক জুড়ে থাকে বিষণ্ণতা। তবে তরু আজ কি করে অমন হাওমাও করে কেঁদে ফেললো? সকল বিষণ্ণতা উড়ে গিয়ে কেন মনটা আচমকে এমন হালকা হয়ে উঠলো? মাহবুব নিঃসংকোচে তরুর হাত ধরল, সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, চলো। হাতে টান পড়তেই তরুর ভারী খোপার সর্বনাশা নদীর তীরের মতো ভেঙে পড়ল, এলিয়ে পড়ল পুরো পিঠ জুড়ে। তরু শুধালো, মোটরসাইকেল আনোনি? কি করে এলে? পরিচিত এক বন্ধুর মোটরসাইকেলে এসেছি। এত রাতে মোটরসাইকেল নিয়ে বেরোলে মা দুশ্চিন্তা করবে না? তরু বাঁকা চোখে চাইল। তো তোমার বউকে তুমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে এত রাতে? মাহবুব স্বাভাবিক স্বরে বলল, কেন, কোলে করে নিয়ে যাব? তোমার স্বামী পুলিশ বলে কথা, তুমি তো আর হেঁটে যাওয়ার জন্য পুলিশ বিয়ে করনি। বউকে মাঝরাতে কোলে করে হেঁটে বেড়ানো পুলিশদের কর্মকাণ্ড হওয়া উচিত। স্পষ্ট তরুকে খোঁচা মারার চেষ্টা। তরু প্রত্যুত্তর না করে আর চোখে চাইল। কৃষ্ণপক্ষে মোলান চাঁদের উজ্জ্বল হয়ে উঠল তরুর চোখে। কোথা থেকে ভেসে এলো হাসনাহেনার গন্ধ। ঘড়ির কাঁটা বোধ করি মহানিবরণ লাভ করলো সময় জ্ঞান গন্তব্য। বিচ্ছিরি গরম ছাপিয়ে শীতল হাওয়া এসে লাগলো গায়ে। মাহবুব পরিষ্কার আকাশের দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলল, বৃষ্টি হবে। কিছুক্ষণের মাঝেই হাওয়া তেজ বাড়লো। সে হাওয়ায় দোল খেয়ে গেল তরুর এলো চুল, মোলায়েম আঁচল। তরুর মুখে এখন আর প্রতিমা ভাব নেই। চাঁদের মোলায়েম আলোয় তাকে দেখাচ্ছে উচ্ছিন্ন কিশোরীদের মতো। মাহবুব এখনো শক্ত করে ধরে আছে তার হাত, সময় গড়াচ্ছে। তারা হাঁটছে গন্তব্যহীন। তরুর কাছে এই রাত, এই জ্যোৎস্না, এই শীতল হাওয়া সকলই যেন লাগছে মেঘের মতো। এ যেন এক মেঘের দেশ। মাহবুব যেখানে আস্ত একটা প্রেমের বাড়ি, যে প্রেম মেঘের মতো উড়ে বেড়ায়, ঝাপটা দিয়ে ভিজিয়ে দেয় আচমকা, কিন্তু মুঠোয় করে ধরে ফেলা যায় না। সে কেবল ধরা দেয় মনে মনে। তরু হাঁটতে হাঁটতেই আকাশের দিকে চাইলো, শুধালো, মাহবুব বলো দেখি, হোয়াট ইজ লাভ? ভালোবাসা মানে কি? মাহবুব বলল, ঘর। তরু চোখ ফিরিয়ে তাকালো। ঘর? আর ঘর মানে? শান্তি। তরু আবারও নজর ফিরিয়ে আকাশে চাইলো, উদাস কণ্ঠে শুধালো, আর শান্তি মানে? মাহবুব তরুর দিকে চাইলো, চোখে চোখ পড়ল। তরুর হৃদস্পন্দন থমকে গেল, নিঃশ্বাস আটকে এলো। মাহবুব বলল, তুমি? তরুর থমকে যাওয়া স্পন্দন আবারও ছুটতে লাগলো লাগামহীন। মাহবুব আগের মতো ভাবলেশীন পথ চলছে। তরু বিড়বিড় করলো, আমি? পথের ধারে প্রাচীর ঘিরে এক বাড়ির প্রাচীর ঘেঁষে বেড়ে উঠেছে এক সাদা জবা গাছ। ফুলের বারে নুয়ে এসেছে কাণ্ড। মাহবুবের হাত বাড়িয়ে একটা ফুল ছিঁড়ল। হাঁটতে হাঁটতেই হাত ছেড়ে রুক্ষ হাতে জড়িয়ে ধরল তরুর পাতলা কোমর। কানের কাছে সাদা জবাব গুজে দিয়ে ফিসফিসিয়ে বলল, মেঘের দেশের রাজকন্যা, আমি আপনার প্রেমের ঘরে কড়া নাড়ছি। এক জবা প্রেমের বিনিময়ে চাইছি রাশি রাশি অভিমান। তরু ততক্ষণে ধমকে দাঁড়িয়েছে। রাশি রাশি মেঘরা যেন তাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তরু টলমলে চোখে লুকাতে মাথা নোয়ালো, অভিমানী কণ্ঠে বলল, তোমাকে বিয়ে করাটা আমার উচিত হয়নি। তোমাকে বিয়ে করার পর থেকে কিরকম ন্যাকা হয়ে যাচ্ছি আমি। কথায় কথায় কান্না পেয়ে যাচ্ছে। আশ্চর্য। মাহবুবকে এই প্রথমবারের মতো হাসতে দেখলো তরু। মাহবুব মৃদু হেসে তরুকে টেনে নিল নিজের কাছে। তরুর মুখটা নিজের বুকে নিয়ে পিঠে হাত বুলাতে বুলাতে ফিসফিসিয়ে বলল, কাঁদলে তোমায় আমার আমার লাগে। আমি চাই তুমি আরও কাঁদো। তোমার অভিমানের সাথে সাথে সমুদ্র সমান কান্না শুধু আমার হোক। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।